স্যার স্যার, একটা খবর জানতে পেরেছি। ট্রেনে করে আজকে কিছু অস্ত্র আর হিরোইন পাচার করা হবে। কিন্তু কোন ট্রেন? ট্রেনের নাম্বার কত? স্যার, এটা এখনও শিওর হওয়া যায়নি। সবগুলো ট্রেন যদি আমরা চেক করি তাহলে ওরা অ্যালার্ট হয়ে যাবে। কিন্তু নির্দিষ্ট করে যদি না হয় তাহলে তো আমরা কোন ট্রেন রেখে কোন ট্রেনে খুঁজব? তোমার কাছে যত তথ্য আছে সব কিছু আমাকে তুমি বলো, তাহলে আমি দেখি কোনো উপায় খুঁজে পাওয়া যায় কি না। আবির কিছু তথ্য বলতে থাকে। সেগুলো শোনার পরে তাহলে একটা কাজ করো, সবগুলো ট্রেন চেক করব, সাথে ওদের কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। সেটা কিভাবে? প্রথমত, প্রতিটি ট্রেনে থাকা টিটিকে বলে দাও সবার উপরে নজর রাখার জন্য। সবগুলো রেল স্টেশন পুলিশকে বলে দাও বম স্কোয়াডকে বলার জন্য। যতগুলো ট্রেন আসবে সবগুলো ট্রেন থেকে যাত্রীদের বের করে তল্লাশি করবে, বোমা খোঁজার নাম করে। কিন্তু স্যার, এতে যারা অস্ত্র আর ড্রাগস নিয়ে এসেছে তারা তো বুঝে যাবে। ওরা জানবে বোমা খোঁজা হচ্ছে। তাছাড়া এর ভিতরে যদি কাউকে সন্দেহ হয় আমাকে বলবে, আমি নিজে ছদ্মবেশে ওখানে যাব। ঠিক আছে স্যার। এরপরে যা যা করার দরকার তা করতে থাকে। এক এক করে সবগুলো রেলওয়ে স্টেশনগুলো চেকিং করতে থাকে। তখন একজন টিটির কাউকে সন্দেহ হয়, সেজন্য রেলওয়ে পুলিশ প্রধানের কাছে কল করে, মানে আকাশের কাছে। স্যার, আমাদের এখানে একজনকে সন্দেহ হচ্ছে। ওই লোকের ছবি কোনোভাবে পাঠাতে পারবে? জি স্যার, পারবো। তাহলে ছবি তুলে পাঠিয়ে দাও। ওই লোক কোথায় নামবে সে ডিটেলসগুলো পাঠাও আমাকে। জি স্যার, পাঠাচ্ছি। কিছুক্ষণের ভেতরে ছবিগুলো পাঠিয়ে দেয়। ছবি দেখে সে ছবি পুলিশ ডাটাবেজে চেক করতে থাকে, মানে ওই লোকটা পুরো তথ্য বের করে নেয়। টিটির সন্দেহই ঠিক আছে, ওই লোকটা আরও 2বার জেল খেটেছে। মামলা কি ছিল? এই তো অস্ত্র মামলা, তবে এক একবার এক এক রকম ছদ্মবেশ ধরে তারপর আসতো। ঠিক আছে, আমার যাওয়ার ব্যবস্থা করো। আমি ওই সামনের স্টেশনে গিয়ে ওই লোকটার সাথে পরিচয় হয়ে নেব। 1 ঘন্টার মধ্যে আকাশ ওই স্টেশনে এনে নামে। ট্রেন আসতে এখনো কিছুটা সময় বাকি আছে, সেজন্য আবির, ওই লোকটাকে এখন কোনো কিছু করা যাবে না, কারণ ও কার সাথে দেখা করবে, কে কে এর সাথে জড়িত আছে, এই সব কিছু জানতে হবে। কিন্তু সেসব জানবেন কি করে? ওই সব আমার উপরে ছেড়ে দাও। আমার লোকেশন ট্র্যাকিং করবে সব সময়। আমি কোথায় যাচ্ছি এর উপরে নজর রাখবে। যদি আমি কোনো বিপদে পড়ি মেসেজ বা কল করব, তাহলে ওই লোকেশনে আশেপাশে কোনো প্রশাসন বাহিনী থাকলে তাদের জানাবে। ঠিক আছে স্যার, জানাবো। কি করবে? ট্রেন চলে আসে, সেজন্য ট্রেনে উঠে পড়ে। ট্রেনও চলতে শুরু করে। তখন পেছন থেকে কারো চেঁচানোর আওয়াজ শুনতে পায়, সেজন্য দরজার কাছে এসে বাহিরে তাকায়। তখন দেখতে পায় কনের সাজে একটা মেয়ে হাত বাড়িয়ে চেঁচাচ্ছে, প্লিজ আমাকে সাহায্য করুন প্লিজ। আকাশ কিছুটা বুঝে হাত বাড়িয়ে দেয়, মেয়েটাও হাত বাড়িয়ে দেয়। এভাবে কিছুক্ষণ পরেই দুজনের হাত এক হয়। ইরা পরে চাইবে, তখনই আকাশ আরও শক্ত করে ধরে টেনে তুলে ট্রেনের মধ্যে। তখন ইরা টানের কারণে আকাশকে জড়িয়ে ধরে। তখন লক্ষ্য করে কিছু লোকও মেয়েটাকে ধরার জন্য ওর পেছনে দৌড়াতে থাকে, কিন্তু ততক্ষণে ট্রেন প্ল্যাটফর্ম থেকে কিছুটা দূরে চলে আসে। এখনও আকাশকে জড়িয়ে ধরে আছে। এই যে ওরা চলে গেছে। সত্যি বলছেন? আমাকে ছেড়ে একবার বাইরে তাকিয়ে দেখেন। ইরা এবার আকাশকে ছেড়ে দিয়ে বাহিরে তাকায়। তখন দেখে ওরা অনেকটা দূরে চলে এসেছে, সেজন্য একটা বড় করে নিঃশ্বাস নেয়। যাক বাবা, বাঁচলাম। সত্যি আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব। কিন্তু বিয়ে বাড়ি থেকে কেন পালিয়ে আসলেন? আগে একটু বসি, পানি খাই, তারপর বলছি। আচ্ছা, ওইদিকে বসি, চলুন। মেয়েটাকে নিয়ে ঠিক ওই লোকটার পাশ বরাবর যে রুম আছে ওই রুমে আসে। কিছুক্ষণ পরে টিটি এসে টিকিট চাই আকাশ আর ইরার কাছে, কারণ টিটি তো আকাশকে আগে কখনো দেখেনি, নাই ওকে চেনে। টিকিট দেখান তো। টিকিট তো নেই আমার কাছে। টিকিট ছাড়া ট্রেনে উঠলে জরিমানা দিতে হয়, নয়তো 1 মাসের জেল। আমার কাছে তো টাকাও নেই। তা আপনার কাছে না থাকলে আপনার হাজবেন্ডের থেকে দিয়ে দিন। কই আমার হাজবেন্ড?
এই যে আপনার পাশেই তো বসে আছে। আরে উনি তো। বাকিটা বলার আগেই আকাশ ইরাকে থামিয়ে দেয়। তারপর টিটিকে নিয়ে কেবিন থেকে বের করে ওর কার্ড দেখায়। সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। তোমার কোনো দোষ নেই, তুমি তোমার কাজ করেছো। একটা কাজ করো, কি কাজ? ওই লোকটার রুমে আমাকে 1 মিনিটের জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, তাহলেই হবে। তবে যেন তার সন্দেহ না হয়। ঠিক আছে, চলুন। টিটি ওই লোকটার কেবিনে নিয়ে আসে। আকাশকে এখানে কেবিনে দেওয়ার কথা বলে লোকটার সাথে কথা বলতে থাকে। দেখুন, আমি একাই 4 জনের টিকিট কেটেছি একটু আরামে যাওয়ার জন্য। আমি পারবো না কাউকে সাথে নিতে। অন্য কোনো কেবিনও খালি নেই। দেখুন, কিছু করার নেই। এবার আকাশও ড্রামা করে লোকটাকে জড়িয়ে ধরে, আর সে ফাঁকে লোকটার জুতোর এখানে একটা ট্র্যাকার লাগিয়ে দেয় আরেকটা ব্যাগের নিচে। ওই মিয়া, জড়িয়ে ধরলেন কেন? ভেবেছিলাম আপনি রাজি হয়ে যাবেন এতে। দূর মিয়া, যান তো এখান থেকে। এবার বেরিয়ে আসে। কাজ হয়ে গেছে, আপনি নজর রাখবেন। কিন্তু কি কাজ করলেন? আমি তো কিছুই দেখলাম না। তাহলে চলুন এখন দেখাই। না থাক। এবার আকাশ পাশের কেবিনে আসে। তারপর আবিরকে বলে ট্র্যাকারগুলো যেন ট্র্যাকিং করতে থাকে। তারপর ইরার কাছে আসে। আপনি এই নিন, পানি খান। ধন্যবাদ আপনাকে। তা টিটি আর কোনো সমস্যা করবে না তো? আর কোনো সমস্যা করবে না। তা আপনার এই অবস্থা কেন? আমি বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমার বাবা জোর করে আমার বিয়ে একটা নেশাখোরের সাথে দিতে চেয়েছে। আসলে মামা জুয়া খেলেছিল আমার বাজি নিয়ে। এখন বুঝতে পেরেছি আমি, মানে আপনাকে বাজি রেখে জুয়া খেলেছে। হেরে যাওয়াতে এখন ওই লোকের সাথে আপনার বিয়ে দিতে চায়, এটাই তো? বাহ, আপনি দেখি অল্পতেই অনেক কিছু বুঝে যান। তেমনি ধরে নিন। তা আপনার বাবা মা কি নেই? ওনারা থাকলে তো আমাকে এভাবে পালিয়ে আসতে হতো না। এটা ঠিক বলছেন, কিন্তু এখন কোথায় যাবেন? আত্মীয় স্বজন কেউ কি আছে? আমার আত্মীয় স্বজন তো নেই। তাহলে কোনো বয়ফ্রেন্ড কি আছে? সেটাও নেই। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। এবার অনার্স 3য় বর্ষে আছি। আচ্ছা, আমাকে বিস্তারিত বলতে পারবেন? আমার নাম মীরা। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পরে মামা মামির কাছে মানুষ হয়েছি। যত বড় হয়েছি ওনাদের কাছে বোঝা হতে থাকে এক এক করে। কখনো কখনো গায়েও হাত তুলতো জুয়ার টাকার জন্য। কিন্তু আপনি টাকা পাবেন কোথায়? পড়াশোনার পাশাপাশি আমি টিউশনি করাতাম। বুঝলাম, কিন্তু এখন যাবেন কোথায়? সেটা এখনও জানি না। শহরে কোনো এক হোটেলে কয়েকটা দিন থাকবো। কিন্তু ওখানে থেকে তো কোনো সমাধান আসবে না। এছাড়া কি করব? বাড়িতে গেলেই তো আমাকে ওই লোকটার সাথে বিয়ে দিয়ে দিবে। তা কাটবেন না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি থাকবো কার কাছে? কেউ তো নেই এখানে আমার। মেয়েটার কান্না দেখে আকাশ কি করবে বুঝতে পারছে না। সেজন্য যদি কিছু মনে না করেন তাহলে আমার বাসায় থাকতে পারেন। কথাটা শুনে ইরা একটু অবাক হয়ে তাকায়। ভয় পাবেন না, আমার বাসায় বাবা মা আছে আর একটা বোন আছে। ও অনার্স 1ম বর্ষে পড়ে। কিন্তু আমাকে নিলে ওনারা? আমি বুঝিয়ে বলবো। আপনি আপাতত এখানে ঘুমান আর এই মোবাইলটা রাখুন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, এই মোবাইল থেকে কল দিলেই হবে। ঠিক আছে, দিন তাহলে। মোবাইল দেয়, তারপর কেবিন বন্ধ করে দেয়। তারপর টিটির কাছে আসে। ট্রেন যে জায়গায় যাবে ওই শেষ মাথায় তো যাবে লোকটা। জি স্যার। লোকটা ভিতরেই তো আছে। জি স্যার, ভেতরে আছে। তোমার নজর ওনার ওপর রাখবে, তখন আমি থাকবো না। এখন তুমি বাকি কাজ শেষ করে আসো, আমি ততক্ষণ পাহারা দিই। ঠিক আছে স্যার। এইদিকে আকাশ সে স্টেশন পুলিশদের সিভিল ড্রেসে থাকতে বলে, যেন কেউ না চেনে। কিন্তু সমস্যা হলো এরকম একটা অপারেশন ইরাকে নিয়ে যাওয়ার রিস্ক হয়ে যাবে। সেজন্য আকাশ ওর বোনকে কল দেয়। ইতি, কোথায় তুই? ভাইয়া, আমি তো ভার্সিটিতে। তুই এখনই রেল স্টেশনে আয়। ওখানে কেন? আগে আয়, তারপর বলতেছি। ঠিক আছে, আসতেছি। 30 মিনিট পরে ইতি রেল স্টেশনে এসে অপেক্ষা করে। সামনের স্টেশনে ইতি দাঁড়িয়ে আছে, সেজন্য টিটির কাছে যায়। সামনের স্টেশনে 10 মিনিট ট্রেন দাঁড়াবে। ঠিক আছে স্যার। কথা শেষ করে কেবিনে আসে, এসে ইরাকে ওঠায়। জি বলুন। সামনের স্টেশনে আপনাকে নামতে হবে। কিন্তু আপনি? আমার কিছু কাজ আছে, তবে চিন্তা করবেন না। আমার বোন আপনাকে নিয়ে যাবে ওর সাথে।
আমি কাজ শেষ করে তারপর আসবো। ঠিক আছে। সামনে স্টেশনে ট্রেন থামে। টিটিকে ওই লোকটার উপরে নজর রাখতে বলে। ইরাকে নিয়ে বের হয় ট্রেন থেকে। তারপর ইতি আলাদা করে আকাশ অনেক কথাই বলতে থাকে। কথা বলে শেষ হলে তারপর ইরার কাছে নিয়ে আসে। পরিচয় করে দেই, ও হচ্ছে আমার একমাত্র ছোট বোন ইতি, আর উনি ইরা। সত্যি ভাইয়া, উনি তো দেখতে অনেক কিউট। কথাটা শুনে ইরা একটু লজ্জাও পায়। আচ্ছা, আমি তাহলে নিয়ে গেলাম। তা তুই কখন আসবি? কাজ শেষ করে আসবো, তবে ও যেন না জানে আমি কি করি। ঠিক আছে। আপনি তাহলে ওর সাথে যান, আমি কাজ শেষ করে রাতেই আসবো। যদি কিছু না মনে করেন একটা কথা বলতাম। কি কথা বলুন? আমি তো জামা আনতে পারিনি, সেজন্য এই গহনাগুলো বিক্রি করে কিছু জামা কিনে নিয়ে আসবেন। আকাশ ওর ব্যাংক কার্ড ইতির কাছে দেয়। তুই ওনাকে নিয়ে শপিংয়ে যা, যা যা লাগে কিনে নিয়ে বাসায় যাবি। আমার কাছে তো গহনা আছে। আরে চলো তো ভাইয়া, যাই তাহলে। এরা তো চলে যায়। তারপর আকাশ আবার ট্রেনে আসে, কেননা ইরা থাকলে তেমন কোনো অ্যাকশনও নিতে পারবে না, সেজন্য পাঠিয়ে দেয়। ট্রেন যেতে থাকে। উকি দিয়ে শোনার চেষ্টায় লোকটা কারোর সাথে কথা বলছে কিনা। অন্যদিকে বস, আমাদের লোক তো চলে এসেছে কাছাকাছি। কিছু লোক তাহলে পাঠিয়ে দে স্টেশনের দিকে। জি বস, পাঠাচ্ছি। আকবরের লোকেরা চলে যায় স্টেশনের দিকে। ওরা মোটামুটি 10 জন এসেছে। এইদিকে রেলওয়ে পুলিশও আছে 20 জনের মতো, যারা ছদ্মবেশে আছে ওখানে। কিছুক্ষণ পরে লোকটা 2টা ব্যাগ নিয়ে নিচে নামে। ওই লোকটার কাছে আরও 10 জন আছে। আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা হয়নি। এই নাও 1 লাখ। আমি তাহলে চলি এখন। আবার কাজ পড়লে জানাবো। ঠিক আছে, চলি আমি তাহলে। ওই লোকটা আবার পরের ট্রেনের অপেক্ষায়। তোমরা 3 জন একে নিয়ে যাবে, তবে কোনো হইচই যেন না হয়। পাখিরার সামনে অটো, সিএনজি, প্রাইভেট কার যে যেভাবে পারো ফলো করবে। ঠিক আছে স্যার। 3 জন ছাড়া বাকিরা ওদের ফলো করতে থাকে। আবির, দেখো তো ট্র্যাকার ঠিকমতো কাজ করছে কিনা। জি স্যার, করতেছে। ফলো রাখবে, কোনো মতে যেন মিস না হয়। ঠিক আছে স্যার। একটু পরে ওরা একটা জঙ্গলের রাস্তা ধরে নদীর দিকে যেতে থাকে। এখন কি করব? ফলো করো হেঁটে হেঁটে। ফলো করতে করতে ওরা নদীর একটা ধারে আসে। সেখানে আকবরও ছিল। মালগুলো এনেছিস? জি বস, এনেছি। বের কর তাহলে। ব্যাগ থেকে সব কিছু বের করে চেক করতে থাকে। সব কিছু ঠিকঠাকই দেখতে পায়। এইগুলো গোডাউনে রেখে দে, কালকে বড় ভাই এসে নিয়ে যাবে। জি বস, রাখতেছি। কিছুক্ষণের মধ্যে পুরো জায়গাটা ঘিরে রাখে। এটার কি এখন করব? দেখি লোকজন কিরকম এখানে, তা আগে আমার শিওর হয়ে নেই। ঠিক আছে। কিছুক্ষণের ভেতর কিছু লোক বের হয়। তখন ওদের ওখান থেকেই গ্রেফতার করা হয়। কিছুক্ষণ পরে এবার অ্যাটাক করব আমরা, সবাই প্রস্তুত থাকো। এরপর ওরা এক এক করে অ্যাটাক করতে থাকে। এতে আকবর ধরা পড়ে। কাজটা কিন্তু ঠিক করলি না। বাহ, অপরাধ করে আবার মুখে মুখে কথা বলিস। এখনো সময় আছে, ছেড়ে দে আমাদের। ছেড়ে দেবো, তবে অফারের যেখানে তুই আর ফিরে আসতে পারবি না। আমার বড় ভাই যদি জানতে পারে তাহলে সে তোকে এমনিতেই মেরে ফেলবে। কি বলিস, সত্যি? আমাকে যদি ছেড়ে না দিস তাহলে 2 দিনের ভেতরে তোর পুরো বংশ শেষ করে দিবে। দেখা যাক না কি হয়। একে নিয়ে যাও, তবে কোনোভাবে যদি কেউ ওদের বেল করে তাহলে তাকে কি স্যার? তাকে সন্দেহের ভিতরে ঢুকিয়ে রাখবে। ঠিক আছে স্যার, তাই হবে। ওরা নিয়ে আসে রেলওয়ের কারাগারে। তারপর সবগুলো অস্ত্র নিয়ে চলে আসে সরকারের কাছে। সেগুলো জমা দেওয়ার জন্য নিয়ে যায়। অন্যদিকে ইতি ইরাকে নিয়ে চলে আসে ওদের বাসায়। সেখানে ইতির বাবা মা দুজনেই ছিল। ওদের দেখে, ইতি, এই মেয়েটা কে? কিরে, চুপ করে আছিস কেন? আমি এ ব্যাপারে জানি না, ভাইয়া বলতে পারবে। আকাশ কি বলবে? ভাইয়া বলল ওনাকে আমাদের বাসায় যেন নিয়ে আসি, আর ওকে বেশি প্রশ্ন করতে মানা করেছে। আমি রুমে নিয়ে গেলাম। ইরাকে নিয়ে রুমে আসে। রুমে এসে জামাগুলো ইরা ওর আলমারিতে রেখে দেয়। ফ্রেশ হয়ে আসুন, আমি নিচ থেকে খাবার আনছি। ইরা ফ্রেশ হতে যায়। ততক্ষণে ইতি খাবার নিয়ে আসে। দুজনে খাবার খেয়ে নেয়। ইরা ইতির পাশে ঘুমিয়ে পড়ে। রাত 10টায় আকাশ ওর ডিউটি শেষ করে আসে বাসায়। তখন আকাশ, মেয়েটি কে রে? বাবা, এই বিষয়ে আমরা পরে কথা বলি।
এখন বলতে সমস্যা কোথায়? রাত 10:30 বাজে, সকালে কথা বলবো। এখন বল। বললাম না সকালে বলবো। ঠিক আছে, রুমে যেতে হবে। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমায়। সকালবেলায় ইরা ঘুমাচ্ছে। এই বাড়িতে আকাশের বাবা মা আর আকাশেই তাড়াতাড়ি করে ওঠে। এতে ভার্সিটি 10টায়, সেজন্যও 9টায়। তখন সকাল 8টা। এখন বল কে এটা? এরপর আকাশ ওনাদের সবটা বলতে থাকে। সবটা শুনে ওনারাও কিছুটা বুঝতে পারে। যেহেতু আপনারা সব কিছু আগে থেকে জানেন, তাই নতুন করে বললাম না। কিন্তু এভাবে একটা মেয়েকে যদি বাসায় রাখি, লোকে কি বলবে? বলবে ইতির বান্ধবী কয়েকটা দিন এই বাসায় থাকবে। তাছাড়া কে কি বললো তা জেনে আমাদের কোনো কাজ নেই, বুঝলে? তারপরেও তো এই ব্যাপারটা কেন বন্ধ থাক, কালকে আমি ফ্রি আছি, তখন বাকিটা বলবো। এখন আমাকে যেতে হবে। তবে একটা কথা, মেয়েটির সাথে খারাপ কোনো কথা যেন কেউ না বলে। তুই কোনো চিন্তা করিস না। আকাশ বের হওয়ার 5 মিনিট পরেই ইরা নিচে নামে। ইরাকে এভাবে নিচে নামতে দেখে ওনারা তো অবাক হয়। আর তুমি কিন্তু নিচে নামতে এলে? আসলে আন্টি, আমার বাসায় আমি সবার আগে ঘুম থেকে উঠে নাস্তা বানাই, সেজন্য অভ্যাস হয়ে গেছে। আরে তুমি এই বাড়ির মেহমান, তোমাকে এসব কিছুই করতে হবে না। আচ্ছা এসেছো যখন বসো, নাস্তা করো, আমি ততক্ষণে ইতিকে রেখে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে ইটিও নিচে নামে। তারপর ওরা নাস্তা শেষ করে। আচ্ছা মা, আমি বের হব। আচ্ছা একটা কাজ করো, কি কাজ আম্মু? তুই ওকেও সাথে করে নিয়ে যা, তোর সাথে থাকলে ভালো লাগবে ওর। ঠিক আছে আম্মু। আপু, তুমি তাহলে তৈরি হয়ে নাও। ইরা মাথা নাড়িয়ে উপরে যায় আর রেডি হয়ে নিচে নেমে আসে। তারপর ওরা দুজনে একসাথে যেতে থাকে ভার্সিটির দিকে। ওইদিকে স্টেশনে এসে বসে আছে। গতকাল যাদের ধরেছি তারা এখন কোথায়? এই তো জেলেই রেখেছি ওদের। ওদের থেকে কথা বের করো। এরা কারা, এরা কার হয়ে কাজ করে, এদের দলে আর কে কে আছে, এইসব তথ্য আমার চাই। কিছুক্ষণ সময় দিন, তাহলে বের করে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি করো। কিছুক্ষণ পরে আকাশের মোবাইলে কল আসে। কল করে একজন এমপি, তাও আকাশকে শুভেচ্ছা জানানোর জন্য উনি ডেকে পাঠান। সেজন্য ওখানে যেতে থাকে। এইদিকে ইরা বসে আছে ক্লাসে। স্যার নিজের মতো করে পড়াচ্ছে, তবে সব কিছুই ইরা জানে, সেজন্য ইতিকে সাহায্য করতে থাকে। আপু, তুমি এইগুলো জানো কি করে? আমি 4র্থ বর্ষে, সেজন্য আমি জানি। কিন্তু তুমি কি পড়াশোনা আর করবে না? ইচ্ছে তো আছে, কোর্স শেষ করব, জানি না আর সম্ভব হবে কিনা। দেখবে তুমি ঠিকই সাকসেস হবে। ওইদিকে এমপি ওখানে আসে, এসে ওনার কাছে দাঁড়ায়। সত্যি তুমি যে কাজগুলো করছো একদম অসাধারণ একটা কাজ। এটাই তো আমার কাজ আর ডিউটির মধ্যে পড়ে। তারপরেও তুমি অনেক ভালো কাজ করেছো, সেজন্য তোমাকে শুভেচ্ছা জানালাম। ধন্যবাদ স্যার আপনাকে। পত্রিকায় আকাশের ছবি বের হয়। এতে অনেকের হিংসে হতে থাকে। তারা হচ্ছে যাদের লোককে আকাশ ধরেছে তাদের কথা বললাম আর কি। ওই দিকের কাজ শেষ করতে থাকে। এদিকে ইতি বসে আছে। তখন কিছু ছেলে আসে ওখানে। বাহ, এই পরীটা কে রে? আগে তো দেখিনি ভার্সিটিতে। তার আগে এটা বল, তোরা কেহ? ভার্সিটির সিনিয়রদেরকে কিভাবে সম্মান দিতে হয় সেটা কি জানিস না? সিনিয়ররা যদি সম্মানের মতো কাজ করে তাহলে তাদের সম্মান করা যায়, কিন্তু তোমরা তো তার যোগ্য না। এই নতুন মেয়ে দেখি বেশি পটর পটর করতেছে, এর একটা ব্যবস্থা তো করতে হবে দেখতেছি। ইতি, তুমি চুপ করে আছো কেন? একটু পরে ভাইয়া আসবে, তাও 5 মিনিটের ভেতরে। তখন ভাইয়া ওদের দেখে নিবে। ঠিক আছে, আমিও দেখবো কোন ভাই এসে তোকে বাঁচায় এখানে। যখন আসবে তখনই দেখতে পারবি। 5 মিনিট পরে ভার্সিটির সামনে একটা কালো গাড়ি এসে থামে। সেখান থেকে আকাশ বের হয়ে ইতির কাছে আসে। তবে ওর মুখের দিকে তাকিয়ে বোঝা যায় কিছু তো একটা হয়েছে এখানে। এতে কি হয়েছে? ভাইয়া, সিনিয়র কিছু ছেলে এসে আমাদের আজে বাজে কথা বলে গেছে। কি? ওদের এত বড় সাহস হয় কি করে? কোথায় ওরা? ওই তো আসছে। ছেলেগুলো কাছে আসে। ওদের দেখে আকাশের মোটেও সুবিধার মনে হলো না, সেজন্য তোমরা দুজনে গাড়িতে গিয়ে বসো। ইতি ইরাকে নিয়ে গাড়িতে যায়। ছেলেগুলো ছিল 5-6টার মতো। ওরা আকাশকে মারতে আসে, কিন্তু ওরা এটা জানে না ওরা কার সাথে পাঙ্গা নিতে এসেছিল। 5 মিনিটে 6 জনকে ওখানেই মারতে মারতে শুয়ে দেয়। অনেকে তো ভিডিও করে সেটা আবার যে যেখানে পারছে পোস্ট করে ছেড়ে দিচ্ছে। ওদের মারা হলে এরপর থেকে যদি ওদের আশেপাশে তোদের কাউকে দেখি তাহলে কি হাল করব তা তুই নিজেও জানিস না। তুই জানিস না আমার বাবাকে? তোর বাবাকে?
সেটা আমি জেনে কি করব? তোর বাবার খোঁজ তুই জেনে রাখ। আমি কিন্তু তোকে দেখে নেব। এখানে অনেক ভিডিও করেছে, তাদের মোবাইল দেখে নিস। তুই জানিস না আমার বাবা একজন পুলিশ অফিসার? তোর বাবা পুলিশ হয়েছে বলে তুই যা ইচ্ছে তাই করে বেরাবি? বেড়াবো, সাথে তোকেও জেলে ঢুকিয়ে ছাড়বো। কথাটি শোনার পরে ছেলেটার পকেট থেকে মোবাইল বের করে আকাশ ওর একটা ছবি তোলে, ছেলেটার কাছেই মোবাইলটা দেয়। তোর মোবাইলে আমার ছবি তুলে দিলাম, তোর বাবাকে বলিস যদি পারে আমার কোনো ক্ষতি যেন করে দেখায়। চলে আসে ওখান থেকে। বাকিরা অবাক হয়, কেননা এই ছেলেটার বাবা একটা সরকারি পুলিশ অফিসার, সেজন্য সবাই ছেলেটাকে ভয় পায়। এই জন্য কোনো মেয়ে ওর সাথে ভয় কথা বলে না, ছেলেরাও মারামারি করে না। কিন্তু ইতি তো জানে ওর ভাইয়ের সাথে ক্ষমতাই পারবে না। গাড়িতে এসে বসে, গাড়িতে ওরা তেমন কোনো কথা বলেনি, চলে যায় বাসার দিকে। ভার্সিটির মধ্যে দেখলি ওই লোকটার কত বড় সাহস? ও তো আমার পরিচয় জানে না। তবে যাই করিস না কেন, ওই লোকটাকে কিন্তু একটা শিক্ষা দিতে হবে। দাঁড়া, আমি বাবাকে কল দিচ্ছি। ছেলেটা ওর বাবাকে কল দেয়, কল ধরে। বাবা, একটা ঝামেলা হয়ে গিয়েছে। কি ঝামেলা হয়েছে? কেউ কি তোকে মেরেছে? হ্যাঁ আব্বু, ভার্সিটিতে একটা লোক এসে আমাকে মেরেছে। তুই কি আমার পরিচয় দিসনি? উনি তোমার পরিচয় জানে না। তাহলে ছেলেটি দেখতে কেমন? দাঁড়াও, ওনার ছবি তোমাকে আমি পাঠাচ্ছি। পাঠা, তারপর আমি ওর এমন অবস্থা করব যা ও সারা জীবন মনে রাখবে। তুমি যখন ওকে মারবে আমাকে সাথে রেখো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। ঠিক আছে, তুই তাহলে ছবি পাঠা ওর। ছেলেটা ওর বাবাকে ছবি পাঠায়, কিন্তু ছবি দেখার পরেও রহিম আকাশকে চিনতে পারেনি। কেননা একজন লোক কতজনকে আর মনে রাখবে? তুই কোনো চিন্তা করিস না, আমি একদিনের ভিতরে ওই ছেলেকে তোর সামনে নিয়ে আসবো। ঠিক আছে আব্বু। অন্যদিকে আকাশ তো এখন বাসায়, ভার্সিটির কোনো ঘটনা কাউকে বলেনি। বাসে আসার পরে সবাই কথা বলতে থাকে। তখন একজন অফিসার কল করে আকাশকে। স্যার, আপনাকে একটু আসতে হবে। কেন, কোনো সমস্যা হয়েছে কি? আজকে ট্রেন ছাড়ার সময় একজন লোক আত্মহত্যা করে। তো এখানে অসুবিধা কোথায়? ওই লোকের কাছে পিস্তল আর কিছু হিরোইন পাওয়া যায়। ঠিক আছে, তোমরা বাকি দিকগুলো দেখো, আমি আসতেছি তাহলে। জি স্যার, আসুন। আকাশ যাওয়ার আগে সবাইকে বলে বেরিয়ে যায়। এরপর বাকিরা কথা বলতে থাকে। মা জানো, উনি অনার্স 4র্থ বর্ষে পড়ে। এটা তো ভালো কথা। কিন্তু এখন পরীক্ষা তো আর দিতে পারবে না। কেন পারবে না? ও তো অন্য ভার্সিটিতে পড়তো, ওখানেই ওর সব কিছু। আচ্ছা মা, তুমি কি পড়তে চাও? জি আন্টি, শুধু অনার্স শেষ করতে পারলেই আর কোনো কিছু চাই না। কিন্তু এতে তো আপনাদের অনেক অসুবিধা হয়ে যাবে। আরে তেমন কিছুই হবে না। তারপরও আন্টি, পড়াশোনার খরচ তো অনেক আসবে। আরে টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না তোমাকে। আকাশ আসলেই আমি ওর সাথে কথা বলে নেব। ঠিক আছে আন্টি। তোমরা রুমে যাও। ওরা চলে যায়। আকাশও রেল স্টেশনে চলে আসে। এখন বলো কি হয়েছে? লোকটা এখানে এসে বসেছিল অনেকক্ষণ ধরে। কিছু লোকের কাছে মাদকও বিক্রি করে। আমরা যেই ধরতে আসব তখনই পালিয়ে যায় এখান থেকে। একটা কাজ করো, লোকটির পরিচয়ের সাথে কে কে ওর সাথে এখানে দেখা করার জন্য এসেছে তাদের ঠিকানাও বের করো। এখন থেকে পুরো রেল লাইনে পুলিশ টহল দেবে। কিন্তু স্যার, এতে কি কোনো কাজ হবে? হবে। কীরকম কাজ স্যার? সে অনেক কাহিনী, তোমরা পড়েও বুঝতে পারবে। আশেপাশে সব দিকে নজর রাখতে হবে ভালো করে। ইদানিং মাদকের আমদানি অনেক বেড়ে গিয়েছে। জি স্যার, বুঝতে পেরেছি। আমরা সব দিকে খেয়াল রাখব। একদিনের ভিতরে এর পুরো বায়োডাটা আপনার সামনে এনে হাজির করব। ঠিক আছে। সন্ধ্যের সময় আকাশ গাড়ি নিয়ে বাসে ফিরছিল। তখন রহিম আকাশের পথ আটকে দাঁড়ায়। ওই দাঁড়া তুই। কি ব্যাপার অফিসার, আমাকে কেন থামালেন? তোকে কেন আটকিয়েছি সেটা তুই কিছুক্ষণ পরে জানতে পারবি। কিছুক্ষণ পরে বলতে কখন? তোর দেখি কোনোভাবেই তরস হয়েছে না। যা বলে একটু স্পষ্টভাবে বলবেন। আগে আমার সাথে থানায় চল, তাহলে তুই বুঝতে পারবি সব কিছু। ওই ওকে নিয়ে চল। জি স্যার। ওই ভেটা, চল আমাদের সাথে। ওরা আকাশকে নিয়ে থানায় আসে। যদিও রহিম এখনো জানে না ও কত বড় একটা ভুল করতে চলেছে। কিছুক্ষণের মধ্যে থানায় নিয়ে এসে লকআপে ঢুকিয়ে রাখে। কাউকে বিনা কারণে লকআপে ঢোকানোর অনুমতি নেই, সেটা কি জানেন না? তুই তো এমনিতে অনেক বড় অপরাধ করে ফেলেছিস। কিরকম অপরাধ? সেটা তোকে কেন বলবো?
আমি অপরাধ করেছি সেটা যদি আমাকেই না বলেন তাহলে আর কাকে বলবেন? একটু অপেক্ষা কর, আমার ছেলে আসুক, তারপর তোর মজা বুঝাবো। কে আপনার ছেলে? আসতে দে ওকে আগে। কিছুক্ষণ পরে সে ছেলেটি আর ওর বন্ধুরা আসে ওখানে, যাদের আকাশ ভার্সিটিতে মেরেছিল। তখন আর বুঝতে বাকি রইল না যে এইগুলো ওদেরই কারসাজি। এখন বুঝতে পেরেছি। তুই তো দেখি সবকিছু বুঝে গেলি। তাহলে এবার ওকে মারা শুরু করি। দেরি আর করছো কেন আব্বু? ওটা দেখার জন্যই তো এখানে এলাম আমরা। কি আর করার, রহিম আকাশকে মারতে আসে। তখনই আকাশ ওর কোমর থেকে পিস্তল বের করে রহিমের দিকে ধরে। তোর কাছে হাতিয়ার আসলো কোথা থেকে? ওই তোরা ভালো করে চেক কেন করিসনি? স্যার, আমরা জানতাম না এর মতো লোকের কাছে পিস্তল থাকবে। এখন যে আমার দিকে পিস্তল তাক করলো। ওই একদম চেঁচাবি না, বুঝলি? তোর ছেলের কথা রাখতে গিয়ে তুই না জানি এরকম কত ছেলেকে থানায় এনে মেরেছিস, তার হয়তো হিসেব নেই। তো তোর কি মনে হয় তুই এখান থেকে এত সহজে যেতে পারবি? আমি তো যাব, সাথে তোর একটা ব্যবস্থাও করে দিয়ে যাব। কি ব্যবস্থা? কথাটা বলার পরে ছেলেটার পায়ে গুলি করে। ছেলেটার চিৎকার শুনে রহিম তার ছেলের দিকে দৌড়ে আসে। কি হয়েছে তোর? আমি তোকে এখন হসপিটালে নিয়ে যাবো, তুই কোনো চিন্তা করিস না। অনেক কষ্ট হচ্ছে তাই না ছেলের জন্য? তাহলে বুঝে দেখ, যাদের ছেলেদের এনে এভাবে মেরেছিস তাদের বাবা মায়ের কতটা খারাপ লেগেছে, একবার ভেবে দেখ তুই। তোকে আমি মেরে ফেলবো। কথাটা বলে চেঁচিয়ে ওঠে। এতে বাহিরের পুলিশও ভেতরে চলে আসে। সবাই আকাশকে ঘিরে দাঁড়িয়ে যায়। এখন তুই পালাবি কি করে? এবার রহিমকেও গুলি করে, তাও পায়ে। পুরো থানা এখন ভয়ে আছে অনেকে, কেউ সামনে এগোচ্ছে না, নাই গুলি করতে পারছে, কেননা 80% পুলিশের কাছে গুলি নেই। সেজন্য ওখান থেকে আরও কয়েকটা ফাঁকা গুলি করে বেরিয়ে পড়ে। বাসায় ফিরে আসে রাত 10টার দিকে। এসে দেখতে পায় সবাই খাচ্ছে। কিরে, এত লেট হলো যে? এই তো একটু কাজ ছিল। বস এখানে, তোর সাথে কিছু কথা আছে। কি কথা? আচ্ছা শোন, এরা তো পড়তে চায়, সেজন্য তুই ওকে 4র্থ বর্ষে ভর্তি করানোর ব্যবস্থা কর। তাহলে তো সব কাগজপত্র নিয়ে আসতে সময় লেগে যাবে। 2 দিনে কি হবে না? হয়ে যাবে। কি বলেন আঙ্কেল, এত কিছু মাত্র 2 দিনে? ভাইয়া তো চাইলে একদিনেই করে ফেলতে পারে। কিন্তু ওনাকেও যেতে হবে, আগের ভার্সিটিতে এসে কথা বলতে হবে। তাহলে কালকে নিয়ে যা, তাহলে ঈদের সাথে ভার্সিটিতে যেতে পারবে। ঠিক আছে। একদিন পরে ইরাকে নিয়ে বের হয় ও গ্রামের দিকে। গ্রামের ভার্সিটিতে আসার পর আমার অনেক ভয় করছে। ভয় কেন করবে? মামার অনেক লোক আছে এখানে, ওরা যদি আমাকে দেখে তাহলে তো আমার আর রক্ষে থাকবে না। এতে ভয় পাবেন না, আমি তো আছি। চলুন এখন ভিতরে যাই। ভিতরে এসে সব কাগজ রেডি করে নেয়। যদিও সময় বেশি লাগেনি, কেননা কল করেই আকাশ আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিল, শুধু এসে কাগজগুলো নিয়ে নেয়। এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে তা আমি ভাবিনি। এই কাজ কি করতে আরো লেট হয়? আমার বান্ধবীদের মধ্যে একজন সামান্য সাবজেক্ট চেঞ্জ করবে, এতে ওর 1 মাস লেগে গেল। সেখানে একটা ভার্সিটি চেঞ্জ একদিনে করে নিলেন। আচ্ছা এখন চলুন শহরে ফিরে যাই। বলছিলাম কি, একবার আমি মামির বাড়িতে যেতে চাই। ওখানে কি কাজ? আমার বই, নোটবুক আর কিছু জিনিস আছে, সেগুলো নিব আমি, কিন্তু ভয়ও করছে। ভয় কেন হবে? ওই যে মামা তো অনেক ঝামেলা করবে, সাথে মামিও। চিন্তা করবেন না, আমি সামলে নেব। ইরাকে নিয়ে বাসায় আসে। ইরার মামা মামি দুজনেই তখন বাসায় ছিল। কোন মুখ নিয়ে এখানে এসেছিস? ওই ছেলেটাকে? আমি এসেছি আমার বইগুলো নেওয়ার জন্য। কোনো কিছুই তোকে নিতে দেবো না আমি। ওর জিনিস ও নেবে, তাতে আপনার সমস্যা কি? তুই কে? তোর এত বড় সাহস কি করে হয় আমার মুখের উপরে কথা বলার? তুই কি জানিস কে আমি? আমি কে তা তোর জেনে কোনো কাজ নেই, তুই বরং আমি কে তা জেনে রাখ। তুই যখন এসেছিস তোকে আর যেতে দেব না এখান থেকে। পারলে আটকে দেখা। কথাটা বলে পিস্তল বের করে ইরার মামার মাথায় ধরে। এবার ইরার মামার সাথে সাথে ইরাও একটু ভয় পায়। যাও তোমার জিনিসগুলো এনে গাড়িতে রাখো, আর এই নিন 3 লক্ষ টাকার চেক, যা আপনার ক্ষতিপূরণ হিসাবে দিলাম। যেহেতু ওর মা এই বাড়িতে সম্পত্তি পাবে সেজন্য 3 লক্ষ দিলাম। বাকিটা জমির দাম রেখে দিস, এরাকে যে লালন পালন করেছিস তার হিসাবে। কিন্তু তুই কে আর তুই কেন এইসব করছিস?
আমি কে তা জেনে তোর বিন্দুমাত্র কাজ নেই। তুই কি ভেবেছিস তুই টাকা দিয়ে এখান থেকে জীবিত যেতে পারবি? তোর কি মনে হয় তুই আমাকে আটকাতে পারবি? পারবো। ঠিক আছে, পারলে তাহলে আটকে দেখা। ইরার মামা কল করতে থাকে। আকাশও বসে আছে গাড়ির উপরে। কিছুক্ষণ পরে ইরা এক এক করে সব কিছু নিয়ে গাড়িতে রাখে। আর কিছু বাকি আছে কি? না, আর কিচ্ছু নেই। তাহলে চলো এখন। মামা মামির থেকে শেষ বিদায়টা নিয়ে নি। মামা মামি পারলে আমাকে ক্ষমা করে দিও। তাছাড়া তোমরা আমাকে নিয়ে যে কাজটা করেছো তা মোটেও ঠিক করনি। মামা, তুমি কিভাবে পারলে আমায় বাজিতে জুয়া খেলতে? খেলেছি তো, কি হয়েছে? তোর জন্য এমনি আমাদের অনেক কথা শুনতেও হয়েছে। ঠিক আছে মামা, তোমরা থাকো, আমি গেলাম। ওরা চলে যেতে চাইবে ততক্ষণ ইরার বিয়ে যার সাথে দেওয়ার কথা ছিল সে লোকটা ওখানে চলে আসে কিছু লোক নিয়ে। কি ব্যাপার? কোথায় ইরা? ওই তো ওই ছেলের কাছে। ওই ছেলে, আমার হবু বউকে এখানে রেখে চুপচাপ এখান থেকে চলে যা। কিন্তু চাচা, আপনার বউকে আমি কেন রাখবো? তোর সাহস তো কম না, তুই আমাকে চাচা বলছিস? বয়স তো কম করে হলেও 50 বছর হবে। এই বয়সে চাচা ডাকবো না তো কি বন্ধু বলে ডাকবো? কথাটা শুনে ইরা একটু মুচকি হেসে দেয়। ওই হবু জামাইয়ের সামনে এভাবে কেউ হাসে? আপনার সাথে ওর বিয়ে হবে না, তাহলে কেন এত কথা বলছেন? বিয়ে হবে না তোকে কে বলল? কে বলবে? আমি বলেছি। আমি ওকে আজকেই বিয়ে করব। ও তাই নাকি? আমি থাকা অবস্থায় তুই ওকে বিয়ে করবি? সেটা আমি হতে দিব? তা তুই ভাবলি কি করে? এই গ্রামের লোকজন আমার কথা মতো চলে, সেখানে তুই কে? আমি কে তা জানার পরে তোর প্যান্ট তুই ভিজিয়ে দিবি, সেজন্য পরিচয় দিতে চাই না। তুই ওকে এখানে রেখে যা, নয়তো আমি তোর এমন অবস্থা করব যা তুই কল্পনাও করতে পারবি না। ওই তোরা এর গাড়িটা আগে ভাঙ, তারপর দেখতেছে কি করা যায়। এবার আকাশ দুটো পিস্তল একসাথে বের করে। এতে বাকির একটু ঘাবড়ে যায়। কারো যদি মৃত্যুর ভয় না থাকে তাহলে সে সামনে আসতে পারো। কেউ ভয়ে সামনে আসছে না। কি করে আসবে? গুলি তো কেউ খেতে চায় না, সেজন্য আসতেই রাজি হচ্ছে না। কিছুক্ষণের মধ্যে ইরাকে নিয়ে চলে আসে ওখান থেকে গাড়ির মধ্যে। আচ্ছা, আপনার কাছে বন্দুক আসলো কি করে? কেন? থাকাটা কি স্বাভাবিক না? মোটেও না, পুলিশ দেখলে তো ধরে নিয়ে যাবে আপনাকে। আরে সে সুযোগ আর হবে না। কেন হবে না? সে অনেক কাহিনী। তা আপনার যা যা নেওয়ার সেসব কিছু কি নিয়েছেন? নিয়েছি। সত্যি কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব তার ভাষা আমার জানা নেই। ধন্যবাদের কিছু নেই। একটু সামনের মোড়টা যেতে কিছু লোক ওদের পথ আটকে দাঁড়ায়, তবে ওদের হাতে লাঠি ছিল। এখন কি করবেন? যার সাথে আমার বিয়ে দেওয়ার কথা ছিল এরা ওদের লোক। এত ভয় পাও কেন? ওই দেখুন, আমাদের থানার ওসিও আছে। আচ্ছা, বিষয়টা আমি দেখতেছি। যা কিছু হয়ে যাকটা কেন, তুমি বের হয়ে না গাড়ি দেখে। বারবার ওই একই কথা বলেন কেন? যা বলেছি তা করুন। ঠিক আছে। গাড়ি থেকে বের হয়ে চলে আসে ওদের সাথে, ওদের কাছে। ওই, এই মেয়েকে রেখে ভালোর ভালো এখান থেকে চলে যা। যদি না যাই? তোকে থানায় নিয়ে যাব। থানা কি তোর বাবার? আমার বাবার নাকি তোর বাবার বাবার সেটা বড় কথা না। বড় কথা হলো তোকে তো এখান থেকে আমি যেতে দিব না কখনো। কি বলিস? এদের নিয়ে আমাকে আটকাবি? তোর জন্য কি এগুলো যথেষ্ট না? অনেক কম হয়ে গেল না? থানায় এনে এমন মার মারবো যে সারা জীবনের মারের কথা মনে রাখবি। বুঝলাম না, সব পুলিশে দেখিয়ে থানায় নিয়ে মারার হুমকি দেয়। মারার হলে এখানে মার, থানায় কেন নিতে হবে? তোমরা আগে ওকে মারো, তারপর ব্যাপারটা দেখতেছি। ওরা সামনে আসে, আবারও পিস্তল বের করে দুজনকে গুলি করলে বাকিরা তো ভয় পালিয়ে যায়। এতক্ষণ ধরে পুলিশ অফিসার কত লেকচার দিল, সে নিজেও এখন দৌড়ে পালালো। গাড়িতে উঠে আসে। ভয় পাবেন না, ওরা চলে গেছে। কথায় কথায় বন্দুক বের করেন। আপনার কি পুলিশকে দেখে একটু ভয় করে না? ভয় কেন করবে? ভয় আর করতে হবে না, চলুন এখন এখান থেকে। কিছু ঘন্টা পরে ইরাকে নিয়ে বাসে আসে। বাবা মা, এই নাও ওর কাগজপত্র। এদিকে বলবে ভার্সিটিতে জমা দিয়ে দেওয়ার জন্য। তুই কি সময় পাবি না? এমনিতেই তোমরা জানো আমি কতটা ব্যস্ত থাকি। ইতি কি পারবে? যদি না পারে আমি তো আছি। আচ্ছা, আমি এখন বের হব, অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, যা তাহলে। ওখান থেকে রেল স্টেশনে আসে, এসে সবটা দেখাশোনা করতে থাকে। তখনই আকাশের উপরে যেন অ্যাটাক করে, মানে দূর থেকে গুলি করে, কিন্তু অল্পের জন্য বেঁচে যায়।
স্যার আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। গুলি কোথা থেকে করলো আর কারা করতে পারে? গতকাল যাকে পেয়েছি সে অনেক আগ থেকেই এই কাজে জড়িত, আর ও কাজ করে রানার হয়ে। এই রানাটাকে? এই তো মাফিয়া ড্রিলার। কয়েকটা দিন আগে আপনি যার মাল নিয়ে এসেছেন। একটা কাজ করো, এই রানাকে ওটিয়ে আনার ব্যবস্থা করো। ঠিক আছে স্যার, কিন্তু স্যার রানা ছাড়াও তো আরও অনেকে আছে। কাকে রেখে কাকে ধরবো? সেটাই তো কথা। তাহলে আগে রানাকে দিয়ে শুরু করি। ওরা যা শুরু করেছে একটা ব্যবস্থা তো ওদের করতেই হবে। এইদিকে আকাশকে মারতে না পেরে, ওকে তো মারতে পারিনি। তোদের দিয়ে কোনো কাজই দেখি হবে না। কি করব বলুন, অনেক দূর থেকে নিশানা করতে হয়েছে। যদি ওই শালা বুঝে যায় এটার পিছনে আমি আছি, তাহলে কিন্তু আমাকে মেরেই ফেলবে। কিভাবে বুঝবে আপনার কাজ? ও কি যেমন তেমন কোনো অফিসার নাকি? ওর তো শত্রুর অভাব নেই বস। তারপরেও বলা যায় না কি হয়। তাহলে এখন কি করবেন ভাবছেন? সেটাই তো মূল কথা। যদি কোনো কারণে বুঝতে পারে তাহলে তো আমি শেষ। আরে চিন্তা করবেন না, বুঝবে না। এইদিকে পুলিশ অফিসার রহিম তার বড় অফিসারকে ব্যাপারটা জানায়, ওনাকে ছবি দেখায়। উনি তো ছবি দেখে চিনতে পারে, সাথে রহিমকে আকাশের ব্যাপারে সবটা বলতেও থাকে। রহিম সুস্থ হওয়ার বদলে এখন তো আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। ওর ছেলে আসে দেখার জন্য। কি হয়েছে বাবা, তুমি এরকম করছো কেন? অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কি রকম ভুল বাবা? আমরা যে ছেলেকে মারতে থানায় এনেছিলাম, ওই ছেলের পরিচয় কি জানিস? কে ওই ছেলে? ওই ছেলে পুলিশ প্রধান, মানে পুরো পুলিশ কন্ট্রোল ওনার হাতে। ছেলেটা এবার নিজেও দাঁড়ানো থেকে বসে পড়ে, কেননা রহিমের এখন তো চাকরি থাকবে কিনা সেটাও নিজেও জানে না। ওর ছেলে তো এখন নিজেও ভয়ে আছে। কিছুক্ষণ পরে একজন পুলিশ আসে, যিনি রহিমের থেকেও সিনিয়র, এসে একটা কাগজ ধরিয়ে দিয়ে চলে যায়। বাবা কি আছে এখানে? আমি নিজেও তো জানি না। খুলে দেখো তো। রহিম খুলে তো নিজেই অবাক হয়েছে, কেননা ওনাকে সাসপেন্ড করা হয়েছে। ছেলেটাও এবার বুঝতে পারে ওর কি হবে, তা ভেবেই পাচ্ছে না। আমরা যে অনেক বড় ভুল করে ফেলেছি। হ্যাঁ বাবা, তুমি কেন ওনাকে চিনতে পারোনি? সবকিছু তোর জন্য হয়েছে। তোর কথা শুনে কত ছেলেকে আমি থানায় এনে মেরেছি তার হিসেব নেই। শেষ পেশ আমি এখন কিনা পুলিশ প্রধানকে থানায় এনে মারতে চেয়েছি। এখন কি করবে বাবা? কি আর করব, যা কিছু আছে টাকা তা দিয়ে একটা ব্যবসা করতে হবে, এছাড়া তো আর কোনো উপায়ও নেই। আমাদের এই অবস্থার জন্য আমি দায়ী বাবা। তোর জন্য আজকে আমাকে পথে বসতে হচ্ছে। আচ্ছা আগে তুমি সুস্থ হও। কিছুদিন পরে ইরাও ভর্তি হয়ে এখন নীতি আর ইরা একসাথে ভার্সিটিতে যায়। তখন আচ্ছা একটা কাজ করলে হয় না? কি কাজ? মাথাটা আনো বলতেছি। ইতির মা মাথা নিয়ে আসে, তখন উনার কানে কানে বলে। উনিও ব্যাপারটা শুনে খুশি হয়। উনাদের মধ্যে কি কথা হয়েছে তা আপনারা আরও পরে জানতে পারবেন, কারণ এখন সেই সব কিছু না জানলেও চলবে। একদিন পরে থানায়। স্যার রানার খোঁজ পেয়েছি। ওকে ধরে আনার ব্যবস্থা করো। ঠিক আছে স্যার, তাই করতেছি। কিছু পুলিশ চলে যায় রানাকে ধরার জন্য। রানাও অনেক চেষ্টা করেও কোনোভাবে ওদের হাত থেকে রেহাই পেল না। নিয়ে আসা হলো থানায়। কি ব্যাপার স্যার, আমাকে কেন ধরে এনেছেন? এমন একটা ভাব ধরেছিস মনে হয় তুই কিছুই জানিস না। আমি সত্যি কিছুই জানি না। আমার উপর হামলা করেছিলি কেন? বিশ্বাস করুন স্যার, আমি আমি আপনার উপরে মোটেও হামলা করিনি। তুই না করলে কে করেছে বল? আমি না। তা তোর ধান্দা চলছে কি রকম? কিসের ধান্দা স্যার? আমি ঠিক বুঝলাম না স্যার। ও তো দেখতেছি কোনো কিছুই জানে না। একটা কাজ কর। কি কাজ স্যার? ওকে আস্তানায় হামলা করে দেখো কোনো কিছু পাওয়া যায় কিনা। কিন্তু ওর আস্তানা তো আমরা চিনি না, তাহলে যাব কি করে? আরে যেখানে ও নিজেই আছে এখানে, সেখানে তো ভয় গেছে। আমি ঠিক বুঝলাম না স্যার। মানে হলো রানা নিজেই নিয়ে যাবে তার আস্তানায়। কি বলছেন স্যার? আমি কি করে নিয়ে যাব? আমি তো নিজেই আস্তানায় যাই না অনেক মাস ধরে, কারণ আমার তো কোনো আস্তানাই নেই। আচ্ছা তোকে ভাবতে হবে না। আবির। জি স্যার বলুন। রানাকে নিয়ে ওর আস্তানায় যাও, যদি নিয়ে যেতে না চায় তাহলে রাস্তায় মেরে ফেলবে ওকে। আমি অন্য কাজে গেলাম। ঠিক আছে স্যার। প্লিজ স্যার এরকমটা করবেন না, আমি বাঁচতে চাই। তাহলে আবিরকে চুপচাপ তোর আস্তানায় নিয়ে যা, কোনো কথা না বলে। রানা চল তাহলে।
এরা তো রানাকে নিয়ে চলে যায়। আকাশ চলে আসে রেললাইনের ধারে। সামনে তাকিয়ে দেখে কিছু লোক রেললাইনের উপরে কি যেন কাটতে থাকে, সেজন্য ওখানে যায়। ও ভাই, কি করছে এখানে? যাই করি না কেন, তা জেনে তোর কি কাজ? আমার তো কোনো কাজ নেই, তা একটা কথা বলো তো। কি কথা? এগুলো তো সরকারি। তো কি হয়েছে? সরকারি জিনিস চুরি করতেছি, এতে তো সমস্যা কোথায়? তুই কি আমাদের কাজে নাক গলানোর? বড্ড খারাপ লোক তো তোমরা। আমি কোথায় এসেছি তোমাদের সাহায্য করার জন্য, আর তোমরা উল্টো আমাকে রাগ দেখাচ্ছ। যদি সাহায্য করার ইচ্ছা হয় এটা দিয়ে কাটা শুরু কর। কিছুক্ষণ পর তো এখান দিয়ে ট্রেন আসবে। তো কি হয়েছে? একটা ট্রেন অ্যাক্সিডেন্ট করলে মিনিমাম 1000 জন আহত হবে। তুই সালা হয় কাজ কর, নয়তো এখান থেকে ভাগ। 20 মিনিট পরেই এখান দিয়ে ট্রেন যাবে। ওদের যদি এখন না আটকে রাখি তাহলে ঝামেলা তো হবেই। ওই কি ভাবছিস? তোদের যদি এখন খেলাতে থাকি তাহলে কেমন হবে সেটাই ভাবছি। তোর দেখি আসলেই অনেক সাহস। চলো 2 হাত হয়ে যাক। তুই কি পাগল? আমরা 13 জন আছি এখানে, তোকে তো না চাইতেও মেরে এই ট্রেনের উপরে শুইয়ে দিব। তাহলে আয় দেখি কি করা যায়। ওদের সাথে মারামারি করতে থাকে। কিছুক্ষণ মারামারি করার পরে বুঝতে পারে ওদের সাথে মোটেও পারবে না। কিন্তু আকাশ এর আগে পুলিশকে কল দিয়ে এখানে আসতে বলে। দূর থেকে ওদের দেখা যাচ্ছে, সেজন্য ওই পুলিশ আসতেছে, ভাগ এখান থেকে। লোকগুলো পালাতে যাবে, আকাশ একজনকে ধরে ফেলে, কিন্তু ওর হাতে হাতুড়ি ছিল। সেটার আঘাত লাগে আকাশের মাথায়, সেজন্য ওকে ছেড়ে দিতে হয়। ওরা পালিয়ে যায়। স্যার স্যার, আপনি ঠিক আছেন তো? আকাশ কোনো কিছু বলার আগেই অজ্ঞান হয়েছে, সেজন্য ওরা আকাশকে নিয়ে হসপিটালে আসে। ডক্টর চিকিৎসা করার পরে স্যারের পরিবারকে একবার খবর দেওয়া দরকার। মাথা খারাপ? ওনারা আসলে পরে আমাদের উপরই চেঁচাবে। তার থেকে ভালো আমরা স্যারকে ওনার বাসায় পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে, চল তাহলে। ওরা আকাশকে বাসায় নিয়ে আসে। বাসায় তখন ইরা ছিল। বাকির একটা বিয়েতে গেল। ইরাকে বলেছিল, কিন্তু ও যাবে না বলাতে ওকে রেখে যায়। কি হয়েছে ওনার? মাথায় আঘাত লেগেছে ম্যাম, সেজন্য ওনাকে বাসায় নিয়ে আসলাম। এই নিন স্যারের ঔষধ। আচ্ছা দিন, আপনারা যান, আমি ওনাকে নিয়ে যাচ্ছি। অনেকটা জড়িয়ে ধরে কাঁধের উপরে হাত দিয়ে আকাশকে রুমে নিয়ে আসে। তবে এই প্রথম ইরা আকাশের রুমে আসে। রুমে এসে অবাক হয়, কেননা অনেক বড় ছিল রুমটা। আকাশকে রুমে এনে বিছানায় রাখার সময় ইরা নিজে আকাশের উপর পড়ে যায়, আর আকাশও কোলবালিশ ভেবে ইরাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকে। হায় আল্লাহ, এখন আমি কি করব? আঙ্কেল আন্টি ইতি ওনারা তো রাতে আসবে, এখন তো বিকাল। কি করব আমি? শুয়ে থাকবো নাকি জোর করে উঠে যাব? অনেক চেষ্টা করেও পারেনি, সেজন্য যেভাবে আছে সেভাবেই শুয়ে থাকে। কখন যে ইরার ভালো লাগা শুরু হয়েছে সেজন্য নিজেও ঘুমিয়ে পড়ে। রাত 10টায় ইতি আর ওর বাবা মা বাসায় ঢোকে। দরজা খোলা কেন? আমিও তো তাই ভাবছি। ইরা কোথায়? আমি রুমে এসে দেখতেছি। দেখ তো। রুমে এসেও খুঁজে পায়নি, এমনকি পুরো বাড়ি খুঁজেও পায়নি। তোর ভাইয়ার রুমে দেখ তো। মা, ইরা তো কখনো ভাইয়ার রুমে যায় না। আচ্ছা দেখে আসি, চল। ওনারা আকাশের রুমে আসে। এসে দেখে আকাশ ইনাকে ধরে জড়িয়ে ধরে শুয়ে আছে, সাথে আকাশের মাথায় ব্যান্ডেজ। ইতির মা কিছু বলতে যাবে। কি করছো আম্মু? তোমাকে এখন কিছু করতে হবে না। কিন্তু ওরা এভাবে? যখন ওদের ঘুম ভাঙবে তখন জিজ্ঞেস করে নিব। এখন তোমরা রুমে যাও। এরপর যে যার রুমে। পরের দিন সকালবেলায় আকাশ যেই ইরাকে ছেড়েছে তখনই ইরা সুযোগ করে রুম থেকে বের হয়ে নিচে নেমে বাইরে আলো। আরে আঙ্কেল আন্টি ইতি, আপনাদের না রাতে আসার কথা? আপনারা দেখি সন্ধ্যার আগে চলে এসেছেন। এই মেয়ে, বলো কি? ইতি কি হয়েছে? এখন সকাল 7টা বাজে, আর রাতে তুই কোথায় ঘুমিয়েছিলি? আমি কখন ঘুমালাম? আচ্ছা এখন এটা বল, ভাইয়ার এরকম অবস্থা হলো কি করে? এরপর ইরা সবটা বলতে থাকে। সবটা শুনে ইতিও এবার রাতের কাহিনীগুলো ইরাকে বলে। ইরা তো শুনে লজ্জায় ওখান থেকে চলেই যায়। এতে ইতির বাবা মা একটু হেসে দেয়। চল আকাশকে দেখে আসি। ওনারা আকাশের রুমে আসে। এসে দেখে আকাশ এখনো ঘুমাচ্ছে, তাও ওকে ডেকে তোলে, কিন্তু মাথার আঘাতের জন্য ঠিকমতো উঠে দাঁড়াতে পারছে না। ভাইয়া, তোর এই অবস্থা হলো কি করে? আরে কেউ একজন আমাকে মেরেছে, সেজন্য এরকম অবস্থা হলো। মা, ভাইয়ার জন্য নাস্তা নিয়ে এসো, আমি নিজ হাতে ভাইয়াকে খাইয়ে দিব। তোকে খাওয়াতে হবে না, তুই বরং ইরাকে বল আকাশকে খাইয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আমি ইরাকে পাঠিয়ে দিচ্ছি।
ওই মেয়ে আমাকে কেন খাইয়ে দেবে? এত কিছু এখন তোকে বুঝতে হবে ভাইয়া। তুই শুয়ে আছিস, সেজন্য শুয়ে থাক, বুঝলি? কিছুক্ষণ পরে ইতি এসে ইরাকে নাস্তা নিয়ে যাওয়ার জন্য বলে। ইরাও নাস্তা নিয়ে আসে। তুই ভাইয়াকে খাইয়ে দে, আমি বরং নিচে গেলাম। কি বলিস? একা একা রুমে থাকবো আমি? ইস রে, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যে। বাকিটা বলার আগেই ইতির মুখ চেপে ধরে। প্লিজ বলিস না, আমি খাইয়ে দিচ্ছি। তাহলে খাওয়ানো শেষ করে নিচে নেমে নাস্তা করে ভাইয়াকে সেবা যত্ন করে ঠিক করে তোলার দায়িত্ব বাবা মা তোর কাছে ছিল। আমি কি একা একা পারবো? আরে আমরা তো তোকে সাহায্য করবই, তুই এত চিন্তা করছিস কেন? ঠিক আছে। এরপর ইরা আকাশকে খাইয়ে দিতে থাকে। এভাবে 3 দিন যাওয়ার পর আকাশও কেমন জানি ইরার উপরে মায়া জন্মাতে শুরু করে। ইরারও কেমন মায়া জন্মাতে থাকে আকাশের উপরে। একটু পরে, আচ্ছা আপনি বিয়ে কেন করছেন না? অনেক বড় বাড়ি, সাথে গাড়ি, টাকা পয়সাও তো আছে, অভাব নেই। তাহলে বিয়ে না করে এভাবে থাকছেন কেন? যদি বিয়ে করে নিতেন, আজকে আপনার বউ হয়তো এর থেকেও বেশি সেবা যত্ন করতো আপনার। কথাগুলো বলতে থাকে। আকাশ তো তাকিয়ে আছে ইরার দিকে আর ওর কথাগুলো শুনতে থাকে, কিছুই বলছে না। কি ভাবছেন? ভাবছি অন্য মেয়েকে বিয়ে করার চেয়ে তোমাকে বিয়েটা করে নিই। তা কি করে হয়? আমাকে একে তো আশ্রয় দিলেন আপনার বাড়িতে, এখন আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে তো সবাই আমাকে দোষারোপ করবে, বলবে আমি ভালো মেয়ে হয়ে এসেছি আর ওনাদের ছেলেকে নিজের প্রেমে জালে ফাঁসিয়েছি, তাকে বিয়ে করে এই বাড়িতে থাকার চেষ্টা করতেছি। তুমি যেমনভাবে আমার সেবা করলে এই কয়েকটা দিনে, তা হয়তো অন্য কোনো মেয়ে হলে করতো না। তবে ইতির ব্যাপারটা আলাদা। আমি যতটুকু নিজের দায়িত্ব থেকে পেরেছি করেছি, এর বেশি তো আমার পক্ষে আর সম্ভব না। সেগুলো তো আপনাকে বুঝতে হবে। তবে এটা ঠিক, যদি আপনার বউ থাকতো তাহলে সে আরও ভালোভাবে আপনার সাথে মিশে আপনার সেবা যত্ন করতে পারতো। আমি তো সেইটাই বললাম। দেখো, আমার যে কোনো গার্লফ্রেন্ড নেই সেটা তুমি এতদিন বুঝতে পেরেছো। তোমারও বয়ফ্রেন্ড নেই সেটা তো আমি জানি। সেজন্য তুমি রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। দেখুন, আমার পরিবারের অবস্থা তো জানেন, আমাকে বিয়ে করে নাই কখনো শ্বশুর বাড়িতে যেতে পারবেন। তাছাড়া আমার যে পরিবার, সেখানে আত্মীয় করে কখনো সুখী হতে পারবেন না। আচ্ছা, বিয়ে তো করবো আমি তোমাকে। তোমার কি আছে বা নেই তা জেনে আমার কোনো কাজ নেই, বুঝেছ? কিন্তু আপনার পরিবার? তাদের সাথে আমি কথা বলে নেব। আচ্ছা, তাহলে কথা বলে দেখেন ওনারা কি বলে। ঠিক আছে। 2 দিন পরে আকাশ পুরোপুরি সুস্থ হয়। সুস্থ হওয়ার পর, বাবা, মা, ইতি, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা? জরুরি কোনো কথা? জরুরি। আচ্ছা বল, কি করতে চাস? আমি বিয়ে করব। আলহামদুলিল্লাহ, খুশির কথা। তোকে তো 2 বছর ধরে এত করেও রাজি করাতে পারিনি। সেজন্য তো এখন রাজি হলাম। তা মেয়েটার নাম কি? বাবা মায়ের নাম কি আর থাকে কোথায়? ওর বাবা মা ছোটবেলায় মারা গেছে। তাছাড়া তোমরা ওকে চেনো। আমরা চিনি ওকে। কে সে? ইতি, ইরাকে ডেকে নিয়ে আয় তো। আচ্ছা, যাচ্ছি। ইতি ইরাকে নিয়ে নিচে নামে। সবাইকে দেখে ইরা কিছুটা ঘাবড়ে যায়। সবাই যখন চলে এসেছে তখন বলেই ফেলি। ঠিক আছে, বল তাহলে। আমি ইরাকে বিয়ে করতে চাই, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। কথাটা শুনে ইরা কিছুটা লজ্জা পায়, আবার নার্ভাসও হয়ে আছে। কেননা আকাশের পরিবার কি বলবে তার অপেক্ষা করছে তারা। এদিকে আকাশের বাবা মা তো হেসে দেয়। এমনভাবে হাসাতে ইতি নিজেও অবাক হয়। কি ব্যাপার, তোমরা হাসছো কেন? আসলে আমরাও চেয়েছি ইরাকে আকাশের হাতে তুলে দেওয়ার জন্য। পরে ভাবলাম ইরার হয়তো আপত্তিও থাকতে পারে, কারণ মেয়েটি ভাববে তাকে আশ্রয় দিয়ে আমরা এখন এইগুলো করতে চাইছি। তাহলে তো তোমাদের কোনো আপত্তিও নেই? আমাদের কোনো আপত্তি নেই, উল্টো আমরা অনেক খুশি হয়েছি যে তুই ইরাকে বিয়ে করবি। এবার ইরাও খুশি হয়, আকাশের বাবা মাকে সালাম করে। ইতি তো খুশিতে ইরাকে জড়িয়ে ধরে। আচ্ছা, আমি তাহলে ওদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। 7 দিনের ভিতরে ওদের বিয়ে দিব। তুমি তাহলে সবটার আয়োজন করো আরো। আর আকাশ, তুই আর অফিসে যাস না কয়েকটা দিন। আমাকে তো যেতে হবে মা, তোমরা আয়োজন করো। যখন যা লাগবে আমাকে জানিয়ে দিও, আমি পাঠিয়ে দেব। আমাকে যদি আসতে হয় আমি চলে আসব।
আমি তাহলে ইরা ভাবিদি নিয়ে শপিং যা যা লাগে সব কিছু কিনে নিব। ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস কর গিয়ে। বের হয়ে চলে আসে থানায়। তখন আবির আকাশের হাতে ফুল দেয়। শুভেচ্ছা রইল আপনার জন্য। এখনো তো খুশির সংবাদ তোমাদের দেওয়াই হয়নি। কি সংবাদ? 7 দিন পরে আমার বিয়ে, সেজন্য বিয়ের দিন প্রতিটা থানায় খাবারের আয়োজন করাবো আমি। সবাই তো বাসায় এসে খেতে পারবে না, সেজন্য আমি প্রতিটা থানায় আয়োজন করাবো। এটা তো অনেক খুশির সংবাদ স্যার। তুমি তাহলে লিস্ট তৈরি করো, কোন থানায় কতজন আছে, তাহলে আমি সেই হিসাব করে পাঠিয়ে দিব। 2 দিনের ভেতরে জানাবো। ঠিক আছে। তা রানার কোনো ব্যবস্থা কি করতে পেরেছো? রানা তো সব স্বীকার করলো যে আপনার উপরে যে অ্যাটাক করা হয়েছে সেটার পেছনে রানা দায়ী। কিন্তু কি? রানার পেছনে আরও তো বড় মাফিয়া ডন আছে। আমি জানি। তা ওদের কোনো খবর বা ডিটেলস কোনো কিছু কি জানতে পেরেছো? সবটা ডিটেলস আপনার বিয়ের পরেই পেয়ে যাবেন। ঠিক আছে। ওইদিকে ইরাকে নিয়ে ইতি শপিং মলে আসে। এসে শাড়ি থেকে শুরু করে যা কিছু লাগে সে সব কিছু কিনতে থাকে। সবটা কেনা হয়ে গেলে আর তো কিছু বাকি নেই মনে হচ্ছে। সব কেনা হয়েছে? তাহলে চলো আমরা এবার বাসায় যাই। ঠিক আছে। 2 দিন পরে আবির মোট 1000 পুলিশ সদস্যদের হিসেব দিল। যদি জনপ্রতি আমি 1000 করে খরচ করি তাহলে ঠিক কত টাকা আসবে? এই তো স্যার 10 লক্ষ। তাছাড়া 1000 টাকার খাবার একজনে তো কেউ শেষ করতে পারবে না। তুমি তাহলে প্রতিটা থানায় কর্তব্যরত সবগুলো ওসির কাছে তাদের থানায় কতজন আছে সেই হিসেব করে টাকা পাঠানোর ব্যবস্থা করো। সাথে এটাও বলে দেবে যে যেভাবে খেতে চায় সেভাবে যেন খাবারের আয়োজন করে। কিন্তু ওসি যদি নিজেই সেখান থেকে টাকা সরিয়ে নেয়? সরাতেও পারে, কিন্তু এই টাকাটা আমার। যদি 1 টাকাও ওসি নিজের পকেটে নিয়েছে তাহলে তার চাকরি যে থাকবে না সেটাও বলে দিবে ফ্যাক্সের মাধ্যমে। ঠিক আছে, জানিয়ে দিব। পরের দিন সবগুলো থানায় লোক হিসেব করে টাকা পাঠিয়ে দেয়। তবে সবগুলো টাকা ওই থানার হাবিলদারের কাছে দেওয়া হয়। সত্যি পুলিশ প্রধানের মন অনেক বড়, নয়তো কেউ এরকম একটা মহৎ কাজ করতে পারে না। সেজন্য আমাদের যত লোক আছে সে হিসেব করে বাজার করার ব্যবস্থা করো। জি স্যার, তাই হবে। এভাবে দিন যেতে থাকে, বিয়ের দিন এগোতে থাকে। সাথে আকাশের ব্যস্ততাও দিন দিন বেড়ে চলেছে, কেননা এখন ট্রেনে করে বেশি চোরাচালান আসছে। কাল আমার বিয়ে, সেজন্য সবাই পালাক্রমে ডিউটি করবে। কেউ থানায় থাকবে আর কেউ ডিউটিতে। এভাবে পালাক্রমে থাকবে, নয়তো বুঝতেই তো পারছো কত কি কাহিনী হয়ে যেতে পারে। জি স্যার, বুঝতে পেরেছি। বিয়ের দেশের মন্ত্রী, বড় বড় পুলিশ, সাথে আরও ভিআইপি লোকজন আসতে থাকে। বাড়ির বাহিরে গাড়ির লাইন লেগে যায়। তা দেখি ইরা তো বুঝতেই পারছে না এগুলো কি হয়ে যাচ্ছে। ইতি, ইতি, কি হয়েছে? এতগুলো মানুষ, তাও আবার সবাই গাড়ি নিয়ে। তো কি হয়েছে? খাওয়াই কি কম পড়বে নাকি? আরে আমি তা বলিনি। তাহলে কি? এত মন্ত্রী, দামি নামি লোকজন আমাদের বিয়েতে। ওহ, তুমি বুঝবে না। এখন চলো নিচে যাই। কিছুক্ষণের মধ্যে বিয়ে পড়িয়ে কাজই চলেছে। সবাই এক এক করে গিফটগুলো ইরার হাতে দেয়। গহনা দেখে ইরার তো মাথা ঘুরার মতো অবস্থা হয়ে যায়, কেননা 30 থেকে 40 জন লোকই নেকলেস দিয়েছে। অনেকে তো ছুরিও দেয়। সব মিলে গহনার বাক্স হয় 70টা। সন্ধ্যের পর সবকিছু ইরা ওর রুমে নিয়ে আসে, সাথে ইতিও ছিল। এত গহনা তো মনে হয় কোনো স্বর্ণের দোকানেও নেই। এটা ঠিক বলেছ, সবগুলো গহনা তোমার। ভাইয়াকে বলে আরেকটা আলমারি বানাতে বলবো, যেখানে এই সবগুলো গহনা সাজানো থাকবে। সব গহনা আমি নিব না। একটা কাজ করো ইতি, তুমি বড় এখান থেকে 20টা বক্স গহনা নিয়ে যাও, বাকিগুলো না হয় আমি রাখি। এত গহনা দিয়ে কি করব? আমার বিয়েতে তো পেয়েছি, কিন্তু তোমার বিয়েতে যদি ঠিকমতো না পাও, তাছাড়া তুমি এগুলো নিয়ে যাও। এরপর ওখান থেকে 20টা বক্স গহনা ইতিকে দেয়। ততক্ষণে আকাশ রুমে আসে। কি বাক করা হচ্ছে? ভাবি তো 70টা বক্স গহনা পেল। তাহলে তুই সেখান থেকে বরং 15 থেকে 20 বক্স গহনা নিয়ে নে। তোকে বলতে হবে না, ভাবি 20টা বক্স আমাকে দিয়েছে। তুই বরং একটা আলমারি কিনে সেখানে ভাবির গহনাগুলো রাখার ব্যবস্থা কর। ঠিক আছে, তুই এখন যা। যাচ্ছি আমি। ইতি যাওয়ার পর আকাশ রুমের দরজা আটকে দেয়। ইরা নেমে সালাম করিয়ে আকাশকে জড়িয়ে ধরে।
এরপর আকাশ ইরাকে কোলে নিয়ে বিছানায় নিয়ে আসে। তারপরের কাহিনী আশা করি আপনারা শুনতে চাইবেন না। সকালবেলায় আচ্ছা, আমি একটু বের হব। নতুন বউকে একা রেখে যাওয়াটা কি ঠিক হবে? হুম। তুমি তো এই বাসায় আগে থেকেই আছো, তাহলে নতুন হলে কি করে? তাছাড়া আমি সন্ধ্যের আগেই ফিরে আসবো। সাবধানে থাকিও। চলে আসি থানায়। ওখানে এসে আবিরকে ডাক দেয়। আবির, গতকালের সব কিছু ঠিক আছে তো? জি স্যার, ঠিক আছে। শুধু একটা থানা থেকে জানিয়েছে ওখানকার ওসি নাকি কোনো আয়োজন করতে দেয়নি, এমনকি সবগুলো টাকা সে একাই নিয়ে গেছে। একটা কাজ করো, ওই ওসিকে সাসপেন্ড করো, সাথে ওর এই মাসের টাকা দিয়ে ওরা যেন নতুন করে আয়োজন করে। আচ্ছা, আমি জানিয়ে দিচ্ছি। আর রান্নার থেকে পেয়েছি সব তথ্য। তাহলে সবার নামে আর বাকি ডিটেলস আমার টেবিলে পাঠিয়ে দাও। জি স্যার, পাঠিয়ে দেব। কিছুক্ষণের মধ্যে ওই ওসিকে সাসপেন্ড করা হলো। সাথে ওই ওসি রানিং মাসের বেতন দিয়ে ওই থানায় নতুন করে আবার খাবারের আয়োজন করা হলো। কিছুক্ষণ পরে আবির ফাইল এনে আকাশের কাছে দেয়। ফাইল দেখার পর, এই লোকটাই ওই দিন আমার মাথায় আঘাত করেছিল। একটা কাজ করো, সবার আগে একে উঠিয়ে আনার ব্যবস্থা করো। ঠিক আছে স্যার, তাই করব। আবির লোক পাঠিয়ে উঠিয়ে আনার জন্য সন্ধ্যার ভেতর লোকটাকে ধরে আনা হয়। বল, স্যারের উপরে কেন হামলা করেছিস? উনি আমাদের চুরি করতে দিচ্ছিল না বলেই তো আমরা ওনার উপরে হামলা করেছি। তাই বলে ওনার মাথায় আঘাত করবি? ওনার যদি কিছু হয়ে যেত? আমরা কি জানতাম নাকি ওনার পরিচয়? এখন ওটা বল, তোরা কার হয়ে কাজ করিস? আমরা কারো হয়ে কাজ করি না। মিথ্যে বললে তোদের কিন্তু এখানেই আমি মেরে ফেলবো, বলে দিলাম। বলছি স্যার, তাও আমাদের মারবেন না। তাড়াতাড়ি করে বল। কিছুক্ষণের ভিতরে লোকটা কয়েকজনের নাম বলে দেয়। নাম শুনে আবির তা আকাশকে জানায়। সবার ডিটেলস বের করে উঠিয়ে আনার ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। থানা থেকে চলে আসে বাসে। এসে দেখে ইরা সেজে বসে আছে। ব্যাপারটা কি বলো তো? কোন ব্যাপার? এত সেজেছো কেন? তোমার জন্য। আমার জন্য কেন? অনেক বইয়ের মধ্যে পড়েছি, স্বামীরা রোমান্টিক না হলে স্ত্রীরা এভাবে সেজে থাকে যেন স্বামীরা একটু তাদের দিকে তাকায়। ও, তাহলে এই কাহিনী? জি স্যার, এটাই কাহিনী। এখন বলো, আমাকে কেমন লাগছে? শুধু মুখে বললে কি হবে, নাকি কাজে প্রমাণ দিতে হবে? শেষেরটা করতে পারলে তো আরো ভালো। তবে রে। এই বলে ইরাকে কোলে তুলে নেয়। ইরাও চুপচাপ চোখ বন্ধ করে আছে, কোনো কথা বলছে না, শুধু চোখ বুজে আছে। রাত 11টায় আকাশ গোসলে চলে যায়। কিছুক্ষণ পরেই ইতি আসে। ভাবি, ভাইয়া কোথায়? গোসলে গেল। ভাইয়া তো এসেছে, তাও 2 ঘন্টা আগে। আচ্ছা, নিচে চলো, খেতে হবে। কি করার, নিচে এসে খাবার খেয়ে নেয়। ততক্ষণে আকাশও চলে আসে ওখানে। কিছুক্ষণ পরে, আচ্ছা কাল আমি তোমার সাথে যাব। আমাদের সাথে যাবে মানে? কোথায় যাবে? বিয়ে করার পর তো মামা মামি জানতে পারিনি, সেজন্য ওনাদের জানিয়ে আসি, কিন্তু ভয়ও হচ্ছে। ভয় কেন হবে? গতবার ওনারা যা করেছে। চিন্তা করো না, এবার পুরো প্রস্তুতি নিয়েই যাব। সেটা কিরকম? কালকে দেখবে। সকালে আকাশ ওর বাবা মার সাথে কথা বলে নেয়। তারপর ইরাকে নিয়ে দুপুরের পরে বের হয়, তাও 4টা গাড়ি নিয়ে। 3টা গাড়িতে পুলিশ আছে 30 জন। কিছুক্ষণের মধ্যে চলে আসে ইরা ওর মামা মামির বাসে। তুই কেন এসেছিস? বিয়েও দেখি করে ফেলেছিস। কোন মুখে এই বাড়িতে এসেছিস? এসেছি তোমাদের জানাতে, তোমরা যখন জেনেছো তখন আর বলার প্রয়োজন নেই। বাকি গাড়িগুলোর ভিতরে কি আছে? আকাশ, বাকি গাড়িগুলোর ভিতরে কি আছে? সে অনেক কাহিনী, তোমাকে না জানলেও চলবে। এখন সবটা তো জানানো হয়ে গেল, তাহলে চলে এখন আমরা ফিরে যাই। ঠিক আছে, চলো তাহলে। ওরা যেতে চাইবে তখনই লোক এসে বাধা দেয়। হীরা, ভয় পেও না, আমি তো আছি। ওই লোকটা তো 20 জনের উপরে লোক নিয়ে আসতেছে। তা দেখি, আমি তো 30 জন নিয়ে এসেছি। কই, আমি তো সাথে কাউকে দেখতেও পাচ্ছি না। বাকি যে 3টে গাড়ি দেখতেছো সেখানে আছে, যদি আমি ইশারা করি ওরা নেমে এদের মেরে ফেলবে। কথাটা শুনে ইরার মামা মামির সাথে লোকটাও একটু ভয় পায়। কিছু লোক পেছনে যেতে থাকে, কিছু আবার সামনে এগোতে থাকে। আকাশের ইশারায় 30 জন পুলিশ অফিসার নেমে আসে। সবাই কিন্তু সিভিল ড্রেস এসেছে, সাথে হাতে আছে পিস্তল। এটা দেখে তো সবার হাওয়া টাইট হয়ে যায়, কেউ তো সামনে আসার সাহসও পাচ্ছে না। এখানে যদি কারো সামনে আসার ইচ্ছে হয় আসতে পারো। দেখলি তো, শেষমেশ একটা গুন্ডা ছেলেকে তুই বিয়ে করে জীবনটা নষ্ট করে দিলি। আকাশ, এরা কারা আর হাতে পিস্তল? সবটা তুমি জানতে পারবে,
তা আপনারা কিছু কি বলবেন নাকি আমি ইরাকে নিয়ে বের হবো এখন? আমরা কিছু বলবো না, তুমি ইরাকে নিয়ে যেতে পারো। তোর না বিয়ে করার অনেক শখ, তাহলে এখন বসে না থেকে আয় ইরাকে নিয়ে যা। মাহারা যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার, আমি যাব না। এরা চলো তাহলে আমরা ফিরে যাই। ইরাকে নিয়ে বাসায় চলে আসে, তবে ইরা এখনো জানে না আকাশ আসলে কি করে। দুদিন পরে কালকে আরও একটা অস্ত্র চালান আসবে। কার অস্ত্র? আমরা তো সবাইকে জেলে রেখেছি। এটা নতুন একদম। নাম কি লোকটার? কিবরিয়া নাম ওর। তাহলে ছদ্মবেশে থেকে যা করার করো। তা মেরে ফেলবো নাকি? মারা আগে জেনে নিও এর পিছনে কার হাত আছে। ঠিক আছে, জেনে নিব। এখন তাহলে যাও। আবির তো পুলিশ নিয়ে রেডি। কিছুক্ষণ পর ট্রেন এসে থামে। কিছু লোক বাক্স বের করে, উপরে আম আর নিচে পিস্তা। সেজন্য ও ভাই, আম কত করে? এইগুলো এখন বিক্রি হবে না। এখন বিক্রি করলে সমস্যা কি? আগে মাল গোডাউনে যাবে, তারপর এইগুলো বিক্রির হিসাব করব। গোডাউনের ঠিকানা দাও, আমরা সেখানেই না হয় আসবো। আপনি তো আচ্ছা করে জ্বালাচ্ছেন, আমি এখন কিছুই করব না, আপনি জানতো। আবির ওদের সাথে কথা বলতে থাকে। ততক্ষণে বাকি পুলিশরা বক্সগুলোতে ট্র্যাকিং ডিভাইস বসিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি আসে আর ওরা সে গাড়িতে করে চলে যায়। আবির সাথে বাকি পুলিশ আলাদা আলাদাভাবে ফলো করতে থাকে। কিছুক্ষণ পরে সেগুলো নিয়ে আসা হলো কিবরিয়ার কাছে। কিরে, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না বস, কোনো অসুবিধা হয়নি, কেউ বুঝতেই পারেনি। একটা লোক তো আম কেনার জন্য চলে এসেছিল আমাদের কাছে। তারপর কি হলো? সবটা শুনে কিবরিয়ারও তেমন কোনো সন্দেহ হয়নি, কিন্তু 20 মিনিট পরে পুলিশ পুরো জায়গাটা ঘিরে রেখেছে, যা কিবরিয়া বুঝতেও পারেনি। তোমরা চারদিক থেকে আক্রমণ করবে। ওরা আগে অস্ত্রগুলো গোডাউনে রেখে দিক, তারপর আমাদের মধ্যে 5 জন গোডাউনের কাছে থাকবে, যেন কেউ গোডাউনে এসে পিস্তল বের করে নিতে না পারে। বাকিরা তো আক্রমণের উপরে থাকবে। কিছুক্ষণ পর সব মাল গোডাউনে এনে রাখা হয়। ওখানে মাত্র 2 জন ছিল। তাদের ওখানে মেরে ফেলে ওদের জায়গায় 2 জন পুলিশ দাঁড়িয়ে ডিউটি করতে থাকে, যেন কারো কোনো সন্দেহ না হয়। আচ্ছা, আমি তাহলে এমপি সাহেবের সাথে কথা বলে আসি, তোরা এখানে থাক। ঠিক আছে বস। কিবরিয়া বের হয়, তখন আশপাশে তাকিয়ে ওর কেমন জানি লাগে। ওই শুন। জি বস, বলুন। আশেপাশে একটু ভালো করে দেখে আয় তো, সবকিছু ঠিক আছে কিনা। কেন বস, কিছু কি হয়েছে? আমার কেন জানি মনে হচ্ছে আমাদের এখানে কেউ তো এসেছে। এখানে আবার কে আসবে? আচ্ছা, আমি চেক করে দেখতেছি। বাইরে এসে চেক করতে থাকে, কিন্তু তেমন কোনো কিছুই চোখে পড়েনি। সেজন্য ভেতরে এসে কিবরিয়াকে জানায়। কিবরিয়া বের হয়, তখনই আবির কিবরিয়ার উপর গুলি করে, এতে গুলি পায়ে এসে লাগে। বাকিরা গুলির শব্দ শুনে গোডাউনের দিকে যেতে থাকে। গোডাউনে থাকা 2 জন পুলিশ যে আসছে তাকেই মেরে ফেলছে। এরা কারা? সেটা তো আমি নিজেও জানি না। এখন কি করব বস? এখান থেকে যে করেই হোক আমাকে পালিয়ে নিয়ে যা। কিন্তু বস, আপনার পায়ে তো গুলি লেগেছে, আপনি তো যেতেও পারবেন না ঠিক মতো। ওদের হাতে পড়লে ওরা আমাদের মেরেই ফেলবে। লোকগুলো কিবরিয়াকে নিয়ে পালাতে যাবে, তখন ওদের উপরেও গুলি করতে থাকে। একে একে অনেক লোকই মারা যায়। কিছুক্ষণের মধ্যে ওরা কিবরিয়াকে ধরে ফেলে। ওই কে তোরা, আমাকে কেন ধরছিস? তোকে কেন ধরেছি তা আমি পরে বলবো, আগে তুই এটা বল, তোর বসকে? আমার কোনো বস নেই। মিথ্যে বললে তোকে এখানেই কিন্তু এখনই মেরে ফেলব। আপনারা কারা এটা তো বলেন। আমরা যেই হই না কেন, তোকে যে প্রশ্ন করেছে তুই আগে সেই প্রশ্নের উত্তর দে। আমি বলবো না, যদি বলেই দেই সে আমাকে মেরে ফেলবে। যদি না বলিস তাহলে আমরা তোকে মেরে ফেলব। এখনো সময় আছে, তাড়াতাড়ি করে বল। আগে আমাকে হসপিটালে নিয়ে যাও, তারপর বলতেছি। আগে নাম বল, তারপর তোকে নিয়ে যাব। কিবরিয়া ওর বসের নাম বলে। আবির আকাশকে জানায়। এখন কি করব? ওকে হসপিটালে নিয়ে যাও আর কড়া সিকিউরিটি দিয়ে রাখো। কেন স্যার? ওকে সাক্ষী তো বানাতে হবে, যাকে ধরবো তাকে তো বিনা সাক্ষী দিয়ে ধরতে পারবো না। বুঝতে পেরেছি স্যার। কিবরিয়াকে নিয়ে চলে আসে হসপিটাল। ডক্টর অপারেশন করে নেয়। কিছুক্ষণ পরে আকাশও আসে ওখানে। আর কিছু বলেছে কি? না স্যার। ওর দলে কে কে কাজ করে সেসব তথ্য জানতে হবে, কেননা একজনের মতামতের ভিত্তি করে আমরা যদি ওই লোকটাকে অ্যারেস্ট করি তাহলে সহজে বের হয়ে যেতে পারবে। বুঝতে পেরেছি স্যার। কিছু ঘন্টা পরে কিবরিয়ার জ্ঞান ফেরে। তখন আকাশ বসে দাঁড়িয়েছিল। তোর তাহলে জ্ঞান ফিরেছে? তোমরা কারা সেটা তো এখনো বললে না। আমরা কারা তা জানাটা তোর কোনো প্রয়োজন নেই।
না জানলে বুঝবো কি করে তোমরা কার লোক? আমরা কার লোক সেটা তো না জানলেও চলবে। তুই শুধু এটা বল, ওই লোকটার হয়ে আর কে কে কাজ করে, তাদের নাম ঠিকানা গুলো বলে দে আমাকে। আমি কোনো কিছু জানি না। এই যেহেতু কোনো কিছু বলবে না, তাহলে একে বাঁচিয়ে রেখে লাভ কি? একে বরং মেরে ফেলো। কথাটা শুনে আবির পিস্তল বের করে কিবরিয়ার মাথায় ধরে। হেঁটে কিবরিয়া তো ভয় শেষ। তারপর এক এক করে বাকিদের নামও বলতে থাকে। বলা হয়ে এলে, আবির, এদের যত তাড়াতাড়ি পারো গ্রেপ্তার করার ব্যবস্থা করো। যদি এরা সবাই গ্রেপ্তার হয়ে যায়, তাহলে আমার বিশ্বাস ট্রেনে করে আর কোনো অবৈধ কোনো কিছু পাচার করা হবে না। ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। আবির ওর কাজে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে আকাশ পাশেই ফিরে আসে। তোমাদের জন্য আমি সিকিউরিটি ব্যবস্থা করেছি। এমনিতেই তো বাড়িতে 10 জন সিকিউরিটি আছে, এর চেয়ে বেশি দিয়ে কি করব বল? দরকার আছে, কেননা এরপর আমি যে কাজটা করব সে কাজে অনেক রিস্ক আছে। আমাদের উপরে হামলাও হতে পারে, সেজন্য সিকিউরিটি লাগবে। কিন্তু এত সিকিউরিটি খরচ? তোমাদের এ নিয়ে ভাবতে হবে না। কি কথা হচ্ছে ভাইয়া? ইরা ইতি একসাথে ক্লাস শেষ করে ফিরছিল। তোমরা এসেছো, ভালো করেছো। কাল থেকে ভার্সিটিতে যাওয়া তোমাদের বন্ধ। বন্ধ কেন করব? আমরা তো কোনো ছেলের সাথে কথাও বলিনি। উফ, আমি সে কথা বলেছি না। তাহলে কি করলাম আমরা? কোনো কিছু তোমরা করোনি। আগামী কয়েকটা দিন আমি না বলা পর্যন্ত কেউ বাসার বাইরে যাবে না। কিন্তু ভাইয়া, মায়ের ওষুধ, বাসার বাজার? পুরো 15 দিনের বাজার আমি করে দেব। কিন্তু ভাইয়া, কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। তোরা যা, ফ্রেশ হয়ে নে। ওরা যাওয়ার পরে আকাশ ওর বাবা মাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পর, কি বলিস, এমপি এরকম কাজ করবে? হ্যাঁ বাবা, সেজন্য আমি ওর সব লোকদের ধরার ব্যবস্থা করেছি, যেন সব প্রমাণ সহ ওকে ধরতে পারি। তাছাড়া যখন জানতে পারবে আমি ওর লোকদের ধরতেছি, তখন আমার উপর অ্যাটাক করবে না সরাসরি, কিন্তু আমাকে বলবে ওদের ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আমি যদি ওদের না ছাড়ি, তাহলে আমার সাথে তো পেরে উঠবে না, উল্টো তোমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে যাবে। তাছাড়া এমপি কিন্তু আমাদের বাসায় এসেছিল, সাথে সব কিছুই কিন্তু জানে আমাদের সম্পর্কে। এত কাহিনী হয়ে গেল। সেজন্য বলছি তোমরা বাসার বাইরে যাবে না। আমি সিকিউরিটি বলে দেব, আমার পরিবার ছাড়া যত ভিআইপি লোক বা নেতা হোক না কেন ভিতরে যেন না আসতে পারে। ঠিক আছে, তুই তাহলে ব্যবস্থা কর সব কিছুর। একদিকে আবির ওদের ধরতে থাকে, অন্যদিকে আকাশ ওর বাসা পুরো সুরক্ষিত করে রেখেছে। পরের দিন এমপি আকাশকে ডেকে পাঠায় তার বাসায়। জি স্যার, বলুন। তুমি যে লোকগুলোকে ধরছো ওদেরকে ছেড়ে দাও। কি বলেন স্যার? ওরা ট্রেনে করে বিভিন্ন লোক দিয়ে অবৈধভাবে অস্ত্র, হিরোইন সহ আরও অনেক কিছু আনা নেওয়া করে। দেখো আকাশ, তোমাকে বলছি ওদের ছেড়ে দেওয়ার জন্য। তুমি ওদের ছেড়ে দিবে, এটাই আমার শেষ কথা। সরি স্যার, তা সম্ভব না। কেন সম্ভব না? কারণ ওরা যে আপনারই লোক সেটা কিন্তু আমি জানি। ওদের সবার জবান বন্দি নিয়ে আগামী 5 দিনের ভিতরে আপনাকে আমি জেলে ঢুকিয়ে ছাড়ব। তুমি কি ভুলে গেছো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমি সবই জানি। বড় জোর আপনি আমার ট্রান্সফার করে দিবেন, তাই তো? কিন্তু এতেও কোনো কাজ হবে না, কারণ আমি একজন পুলিশের প্রধান। আমাকে ট্রান্সফার করতে হলে মিনিমাম আপনার 1 মাস সময় লাগবে, কিন্তু আমি আপনাকে সময় দিলাম মাত্র 5 দিন। তোর দেখি পরিবার নিয়েও কোনো ভয় নেই। আমার পরিবারের কোনো ক্ষতিও তুই করতে পারবি না, বুঝলি? দেখা যাক কি হয়, তবে তোকে আমি এর আগেই শেষ করে দিব। শেষ যে করবি সে লোকজনই তো তোর নেই। তোকে আমি দেখে নিব, কথাটা মনে রাখিস। 3 দিন পরে এমপির সব লোকদের অ্যারেস্ট করা হলো। তারপর সবার জবানবন্দি করে সেগুলো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আসে। এসে সব ডিটেলসে জানায় ওনাকে। উনি সবটা দেখার পরে অ্যারেস্ট করার অনুমতি দেয়। এই সব কিছু টিভিতে দেখানো হচ্ছে, যে আকাশের পরিবারও দেখে। বাবা, এইসব কি? কোন সব বৌমা? আকাশ কেন এমপি গ্রেপ্তার করবে? ও, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। কি কথা? আমার ছেলে তো রেলওয়ে পুলিশের প্রধান। কি বলছেন বাবা? ভাবি, বাবা ঠিকই বলেছে। কিন্তু আমি এই বাসায় এতগুলো মাস আছি, অথচ আমি আজকে জানতে পারলাম। আসলে ভাইয়া তোমাকে জানাতে নিষেধ করেছে। কিন্তু কেন? এই যে জানার পরে তুমি শুধু শুধু ভাইয়াকে নিয়ে টেনশন করবে, সেজন্য ভাইয়া বলেছে তোমাকে যেন না জানাই। তার মানে বাইরে যে লোকগুলো আছে এরা সবাই পুলিশের লোক? ঠিক ধরেছ, এরা আছে আমাদের সুরক্ষা দেওয়ার জন্য। অথচ তোমরা আমাকে কোনো কিছুই জানালে না। কি করব বলো, ভাইয়া যে না করলো। এইদিকে খবর তো জানলেন, অন্য
একদিকে আকাশ তো এমপিকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। এখন পালাবো কি করে? বস চলুন আমরা ট্রেনে করে পালিয়ে যাই। ও নিজেই রেলওয়ে পুলিশ প্রধান, পুরো ট্রেন ওর আন্ডারে, আর তুই আমাকেই কিনা। ওই পুলিশ দেখবেন ট্রেন ছাড়া আপনাকে বাকি সব জায়গাতে খুঁজবে। এখন চলুন আমরা ফিরে যাই। এরা চলে আসে ট্রেনে, তাও একটা ছোটোখাটো ট্রেন। সেখানে করে যেতে থাকে, অনেকটা দূরে চলে যায়। এমপিকে না পেয়ে যখন ওর মোবাইল ট্র্যাক করে তখনই ও লোকেশন জানতে পারে। তাহলে এই ব্যাপার, সবাই তাহলে চলো ওই ঠিকানায়। আকাশও 20 জনকে নিয়ে রওনা দেয়। 1 ঘন্টা পরে ওই ট্রেনের কাছাকাছি আসে। এমপি তো বুঝে ফেলে। ওরা খোঁজ পেল কিভাবে? আমি বলছি তোর মোবাইল নাম্বার ট্রেকিং করে তোর লোকেশন জেনেছি, সেজন্য আমি পুরো ট্রেন বন্ধ করে দিয়েছি আজকের জন্য, যেন পুরো রাস্তায় শুধু তুই আর আমি থাকি, বুঝলি? তোকে তো আমি দেখে নিব। একটু পরে যখন গ্রেপ্তার করব তখন সবটা জানতে পারবি। একটু পরে ট্রেনের রাস্তা চেঞ্জ করে সেটাকে একটা ক্ষেতের মধ্যে নামিয়ে দেওয়া হয়। এরপর এমপিকে গ্রেফতার করা হয়, সাথে রেলওয়ে পুলিশ স্টেশন এমপিকে রাখা হয়। কাজটা কিন্তু ভালো করলি না তুই। ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে তা জেনে তোর কোনো কাজ নেই, বুঝতে পারলি? তোর জন্য সামনে কি অপেক্ষা করছে তা তুই নিজেও জানিস না। তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। তোকে আমি আদালতে নিব না, তোকে রেল স্টেশনের নিচে একটা রুম আছে, সেই রুমেই তোকে আটকে রাখবো। যে ট্রেনে করে তুই এতগুলো বছর অবৈধ কাজ করে এসেছিস, সেই রেল লাইনের নিচেই হবে আজ থেকে তোর নতুন ঠিকানা। আমি তোর এই আইন মানি না। তুই মানিস আর না মানিস, এখানে আমি যা বলবো সেটাই হবে শেষ কথা। তুই কে যে তোর কথাই শেষ কথা হবে? আমি এই রেলওয়ের পুলিশ প্রধান, সেজন্য আমার কথাই এখানে শেষ কথা। এরপর এমপিকে রেল লাইনের নিচে রাখা হয় আন্ডারগ্রাউন্ডের ভেতরে, যেখানে ট্রেনের শব্দে এমপির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আকাশও ওর পরিবারের কাছে ফিরে যায়। আর এরই মধ্য দিয়ে আমাদের এই সুন্দর গল্পটার সমাপ্তি ঘটল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন গল্পে।